হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে। আজকে আমাদের পর্যাবৃত্তিক গতি চ্যাপ্টারের নতুন একটি লেকচারে। তো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4। আর আজকে হচ্ছে আমরা কমপ্লিট করব আমাদের স্প্রিং দিয়ে যে আমরা সরল স্পন্দন গতি সৃষ্টি করতে পারি, সেই সরল স্পন্দন গতি আমরা কী উপায়ে সৃষ্টি করতে পারি এবং হচ্ছে স্প্রিংয়ের জন্য যে রিলেটেড সূত্রগুলো, সেই সূত্রগুলো হচ্ছে আমরা দেখব এবং সেই রিলেটেড কিছু ম্যাথও হচ্ছে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো চলো হচ্ছে আমরা স্টার্ট করি। তো শুরুতেই যে ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে আমরা স্প্রিং দিয়ে যদি অ্যাকচুয়ালি পড়বো যে স্প্রিং দিয়ে আসলে কীভাবে সরল স্পন্দন গতি সৃষ্টি করতে পারি, তার আগে আমরা একটু দেখে নেব আসলে হচ্ছে আমরা সরল স্পন্দন গতি আর কত উপায়ে বা কী উপায়ে সৃষ্টি করতে পারি। আমরা অসংখ্য উপায় অ্যাকচুয়ালি আসলে সৃষ্টি করতে পারি। এর মধ্যে হচ্ছে গিয়ে মেজর যে কয়টা উপায়, সেখানে হচ্ছে আমি এগুলো অ্যাড করতে চেষ্টা করছি যে সরল স্পন্দন গতি সৃষ্টির বেশ কয়টি ব্যবস্থা। আমরা হচ্ছে স্প্রিং দিয়ে, ধরো হচ্ছে একটা স্প্রিংয়ের শেষ প্রান্তে, সেটা হইতে পারে অনুভূমিক এবং হইতে পারে উল্লম্ব। ধরো এরকম একটা স্প্রিং আমার কাছে আছে, এই স্প্রিংয়ের শেষ প্রান্তে হচ্ছে গিয়ে আমি একটা বল দিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু টেনে যদি আমি ছেড়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে এই স্প্রিংটা এরকমভাবে হচ্ছে গিয়ে দুলকেতে থাকবে। ঠিক আছে, মানে সরল স্পন্দন গতি সৃষ্টি করবে। আমি এরকমভাবে অনুভূমিকভাবেও বল বেঁধে সৃষ্টি করতে পারি, অথবা হচ্ছে কি আমি উল্লম্বভাবেও আমরা হচ্ছে এটা সৃষ্টি করতে পারি। এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখানে একদম একটু অ্যানিমেশনের মাধ্যমে হচ্ছে দেখব, সমস্যা নেই। আমরা হচ্ছে জাস্ট এখান থেকে লিস্টটা একটু দেখে ফেলো যে আমরা স্প্রিং দিয়ে সৃষ্টি করতে পারি দুইটা উপায়ে, ভার্টিক্যাল এবং হচ্ছে হরাইজন্টাল। ঠিক আছে, ভার্টিক্যাল বলতে হচ্ছে উল্লম্বভাবে স্প্রিংটাকে ঝুলিয়ে, আর হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিকভাবে। ঠিক আছে, আর সরল দোলক দিয়ে হচ্ছে আমরা সরল স্পন্দন গতি সৃষ্টি করতে পারি। তো এই দুইটা হচ্ছে কি আমাদের গ্রিন কালার দিয়ে রাখছি, কারণ এই দুইটা হচ্ছে আমাদের বইয়ে বিস্তারিত পড়তে হবে। ঠিক আছে, মানে আমাদের স্প্রিংয়ের জন্য কী কী সূত্রগুলো হচ্ছে প্রযোজ্য, তারপর হচ্ছে সরল দোলকের জন্য আসলে কোন কোন সূত্রগুলো প্রযোজ্য এবং রিলেটেড ম্যাথ, এবং এগুলোর ব্যবহার হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বইয়ের টপিক। আর বাদ বাকি যেগুলা, যে পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি, ঠিক আছে, আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা সুড়ঙ্গ খনন করে, ঠিক আছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দিয়ে যদি আমি পৌঁছাতে পারি, সুড়ঙ্গের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পারি, ওই যে সুড়ঙ্গটা, এই সুড়ঙ্গটার এক প্রান্তে একটা বস্তু ছেড়ে দিলে সেই বস্তুটা আসলে কি সরল স্পন্দন গতি সৃষ্টি করবে। তারপর হচ্ছে গাড়ির যে পিস্টন, ঠিক আছে, ইঞ্জিন, ঠিক আছে, ইঞ্জিনের যে পিস্টন, এই পিস্টনের মধ্যে আসলে সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি হয়। আবার হচ্ছে ইউ শেপ নলে তরলের গতি, এখানে হচ্ছে আমরা সিম্পল হারমোনিক গতি বা হারমোনিক মোশন আমরা হচ্ছে গিয়ে লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তো ব্যাপারগুলো হয়তো তোমাদের কাছে একটু হচ্ছে আননোন লাগতেছে বা হচ্ছে গিয়ে মানে বুঝতেছ না আসলে কীভাবে এই সিম্পল হারমোনিক মোশনটা সৃষ্টি হয়। এই জন্য আমি তোমাদের হচ্ছে গিয়ে গ্রাফিক্যালি একটু দেখাতে চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে চলো হচ্ছে আমরা ওইখানে চলে যাই, যে এখানে আমরা হচ্ছে গিয়ে এইগুলা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারবো। তাহলে দেখো, প্রথম যে উপায়টা ছিল যে হচ্ছে স্প্রিং দিয়ে আমাদের হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি করা। কী কী উপায় ছিল? একটা হচ্ছে ভার্টিক্যাল, আর একটা হচ্ছে হরাইজন্টাল। তাহলে খেয়াল করো, এই যে আমাদের সিম্পল হারমোনিক মোশনটা, এটা হচ্ছে একটা উল্লম্ব স্প্রিং হচ্ছে সৃষ্টি হয়েছে। একটা স্প্রিংকে হচ্ছে গিয়ে আমি একটা স্প্রিংয়ের শেষ প্রান্তে একটা বস্তু আমি ঝুলিয়ে তারপর যদি একটু টেনে ছেড়ে দিই, ঠিক আছে, তাহলে দেখো এই যে স্প্রিংটা এই যে উপর নিচ দুলতেছে, এটা হচ্ছে অনুভূমিক। ঠিক আছে, অনুভূমিকভাবে হচ্ছে গিয়ে ধরো এটা ছিল হয়তো সাম্যাবস্থা, তো আমি হচ্ছে গিয়ে একটু টেনে তারপর ছেড়ে দিয়েছি, তো বর সহকারে এটা এদিক সেদিক হচ্ছে দুলকাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের মাধ্যমে। তারপর হচ্ছে আমাদের সরল দোলকের মাধ্যমে। দেখো, এটা সরল দোলক, আমি হচ্ছে গিয়ে একটা প্রান্ত থেকে উপরের কোনো একটা পয়েন্ট থেকে আমি হচ্ছে গিয়ে একটা সুতার মধ্যে একটা পাথর বা হচ্ছে ছোট্ট একটা মানে কোনা বেঁধে, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা ববও বলি এখানে, পর্যাবৃত্তিক গতির জন্য আমরা এখানে হচ্ছে বব শব্দটাই বেশি ইউজ করি। তো একটা বব ঝুলিয়ে তারপর যদি জাস্ট এক প্রান্তে একটু টেনে ছেড়ে দিই, তাহলে হচ্ছে এটা এপাশ ওপাশ দোল খায়। ঠিক আছে, তো এটা যদি হচ্ছে আমি বেশি বিস্তারে দুল খাওয়াতে চেষ্টা করি, মানে আমি একদম বেশি টানি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে গতিপথটা একদম হচ্ছে সরল থাকে না, একটু হচ্ছে গিয়ে মানে কার্ভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি কার্ভ হয়ে যায়, সেটাকে আমরা সরল স্পন্দন গতি বলি না। তো যদি অল্প বিস্তারে দুলকায়, তাহলে এইগুলো খেয়াল করে, এইগুলো কিন্তু মানে মোটামুটি দেখে মনে হচ্ছে যে না অল্প বিস্তারই আছে। এই বিস্তারটা প্রায় 4 ডিগ্রি, মানে উপর এখানে যে কোণটা উৎপন্ন হয়, এটা হচ্ছে 4 ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে গতিপথটাও প্রায় হচ্ছে আসলে কি সরলেই থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা উপায়। তো আমরা অ্যাকচুয়ালি প্রথম দুইটাই পড়বো, স্প্রিং এবং হচ্ছে সরল দোলক, এই দুইটার বিস্তারিত আমাদের পড়তে হবে। আর অন্য যেগুলো, এগুলোর বিস্তারিত আমরা হয়তো পড়বো না, তবে রিলেটেড কিছু ম্যাথ হচ্ছে আমরা কমপ্লিট করবো, যাতে হচ্ছে আমাদের যদি একটু ঘুরিয়ে পিছিয়ে আসে বা অন্য টপিক থেকে আসে, সেগুলোর জন্য আমরা হচ্ছে পারি। ঠিক আছে, তারপরে যে আমাদের 3 নাম্বারটা ছিল যে পৃথিবীর মধ্যে দিয়ে সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি। তাহলে দেখো, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আমি, এটা পসিবল যদি হয়, এখন পর্যন্ত পসিবল হয় নাই বা হচ্ছে পসিবল হবে বলেও মানে ওই রকম সম্ভাবনা নেই, তো এটা যদি আমরা পসিবল করতে পারি যে পৃথিবীর একদম সেন্টার বরাবর, মানে হচ্ছে কি একদম বেশ বরাবর একটা হচ্ছে কি আমরা সুড়ঙ্গ খনন করলাম, খনন করলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এখানে যে একটা বস্তু আমি ছেড়ে দিই, তাহলে বস্তুটা হচ্ছে গিয়ে কি পৃথিবীর টানের ফলে খুব দ্রুত গতিতে হচ্ছে গিয়ে কি পৃথিবীর কেন্দ্রের দিকে পৌঁছাবে, এবং কেন্দ্রে পৌঁছানোর পর ইনস্ট্যান্ট কিন্তু সে থেমে যেতে পারবে না তার গতি জড়তার জন্য। ঠিক আছে,
তো সে কী করবে, তারপর হচ্ছে কি যে এই মিডল পয়েন্ট থেকে আবার নিচের দিকে নামা শুরু করবে, আবার হচ্ছে সেন্টারের দিকে টানতেছে। মানে এই সিম্পল হারমোনিক মোশনের যে শর্তটা, যে তোমার ওই কেন্দ্রবিন্দুর দিকে একটা বল, প্রত্যায়নী বল, এই প্রত্যায়নী বলের জন্য আবার সে ফেরত আসবে, মানে এরকমভাবে দুল খেতে থাকবে, ঠিক আছে। ওকে, তারপর দেখো হচ্ছে কি আমাদের আরেকটা উপায় দেখছিলাম যে ইঞ্জিনের মধ্যে পিস্টনের যে গতি, ঠিক আছে। প্রায় প্রতিটা ইঞ্জিনের স্ট্রাকচার কিন্তু এরকম, যেগুলো আমরা হচ্ছে কি বিশেষ করে ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, মানে ইঞ্জিনের ভিতরে একটা পিস্টন থাকে, ঠিক আছে। তাহলে দেখো যে এইগুলোকে আমরা হচ্ছে পিস্টন বলতে পারি। ভিতরে হচ্ছে পিস্টনের ভিতর তোমার হচ্ছে গিয়ে জ্বালানি, যেগুলো জ্বালানি হচ্ছে পুড়ে বা বিস্ফোরিত হয়, ঠিক আছে। তো যাই হোক, এই পিস্টনের যে গতিটা, পিস্টনের মধ্যে যে হচ্ছে কি তোমার আমাদের গতিটা, ঠিক আছে, এখানে যে একটা গতির সৃষ্টি হচ্ছে, এটা আসলে হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশনের একটা উদাহরণ, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা এক্সাম্পল বলছিলাম যে হচ্ছে গিয়ে ইউ শেপ নলে তরলের গতি। তুমি খেয়াল করো হচ্ছে আমরা যদি এরকম একটা মানে ইউ শেপ নল নেই, নল নিয়ে হচ্ছে পানি রাখি, তাহলে পানিটা নর্মালি হচ্ছে সাম্য অবস্থায় থাকবে। কিন্তু আমি যে নলের একটা প্রান্ত একটু উপরে তুলে ছেড়ে দিই, তাহলে কিন্তু এখানে হচ্ছে এরকম একটা সিম্পল হারমোনিক মোশনের সৃষ্টি হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটাই বলছিলাম যে আমরা গ্রাফিক্যালি একটু দেখতে চেষ্টা করব। তো এটা দেখার পর আশা করি তোমাদের হচ্ছে কি আইডিয়াটা একদম হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো চলো আবার হচ্ছে আমরা স্লাইডে ফেরত যাই। তো স্লাইডের প্রথম অংশগুলো হচ্ছে আমরা অলরেডি দেখে ফেলছি। আমরা এই যে এগুলো দেখে ফেলছি, এগুলো দেখে ফেলছি, এটা দেখে ফেলছি, এটা দেখে ফেলছি, ঠিক আছে। এগুলো আমরা হচ্ছে কমপ্লিট। তো এখন আমরা হচ্ছে গিয়ে স্প্রিংয়ের বিস্তারিততে চলে যাব। আমরা যেহেতু স্প্রিং এবং সরল দোলকের মাধ্যমে যে সরল স্পন্দন গতিটা, সেগুলোর বিস্তারিত যেহেতু দেখব, তো আমরা চলো এখন স্প্রিংয়ের বিস্তারিততে চলে যাই। তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশন, স্প্রিং, ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং স্প্রিং কানেকশন, এখানে হচ্ছে আমাদের তিনটা উপায় দেখতে হবে, বা হচ্ছে তিনটা উপায় অ্যাকচুয়ালি না, উপায় তো অ্যাকচুয়ালি একটাই, মানে হচ্ছে তিনটা টপিক আর কি আমাদের ভালো করে কমপ্লিট করতে হবে। যে স্প্রিং যদি ভার্টিক্যাল হচ্ছে কীভাবে আমি স্থাপন করি, অথবা হরাইজন্টালভাবে স্থাপন করি, অথবা একের অধিক স্প্রিং যদি হচ্ছে আমি যুক্ত করি, তো সেই ক্ষেত্রে সূত্রগুলো কেমন হবে সেগুলো হচ্ছে আমাদের দেখতে হবে, ঠিক আছে। ওকে, তো তোমার হচ্ছে গিয়ে স্প্রিং ভার্টিক্যাল হোক অথবা হরাইজন্টাল হোক, আমাদের স্প্রিংয়ের যে হচ্ছে গিয়ে স্প্রিংয়ের মাধ্যমে যে আমরা সরল স্পন্দন গতিটা সৃষ্টি করব, সেই দোলনের বা হচ্ছে গিয়ে গতির পর্যায়কাল, যেটা পর্যায়কালের সূত্রটা হচ্ছে তোমার টি ইকুয়াল 2π√m/k, ঠিক আছে। এটা আমি ডিরেক্ট সূত্রটাই লিখে দিচ্ছি, কারণ আমাদের স্প্রিংটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে আলাদা করে এরকম পড়ার কোনো প্রয়োজন হয় না, কারণ শুরু থেকে আমরা যে পেপারগুলো পড়ে আসছি, ঠিক আছে, মানে হচ্ছে তখন আমরা কোনো নাম দিই নাই যে স্প্রিংয়ের মাধ্যমে নাকি দোলকের মাধ্যমে, মানে একদম হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো, এই ফান্ডামেন্টাল ফুল ব্যাপারটা আসলে স্প্রিংয়ের সাথে তুমি সরাসরি রিলেট করতে পারবা, ঠিক আছে। মানে ফান্ডামেন্টাল যে টপিকটা, এটা আসলে হচ্ছে স্প্রিংয়ের মাধ্যমেই হচ্ছে আসলে আমরা বলতে পারি যে স্প্রিংয়ের এই অন্যরূপ, ঠিক আছে। তাহলে আমরা শুরুতে যে সূত্রটা পড়ছি টি ইকুয়াল 2π√m/k, স্প্রিংয়ের জন্য সেম সূত্রই, ঠিক আছে। তো এম আসলে এখানে কি, এম হচ্ছে কি আমরা ওই যে স্প্রিংয়ের শেষ প্রান্তে যে একটা বস্তু আমরা কি করতেছিলাম, বেঁধেছিলাম, ঠিক আছে। ধরো হচ্ছে কি এভাবে যদি আমি দেখাই, ভার্টিক্যাল যদি দেখাই, আগে ভার্টিক্যাল হরাইজন্টাল দুইটাই দেখাই চলো। তো ধরো হচ্ছে ভার্টিক্যাল যদি চিন্তা করি, তাহলে স্প্রিংটা থাকবে কীভাবে, ধরো এই যে এরকম একটা স্প্রিং ছিল, এটা হচ্ছে নর্মালি স্প্রিংয়ের সাম্য অবস্থা। তো আমি যদি এটার মধ্যে একটা বর ঝুলাই, ঠিক আছে, এখানে যদি একটা বর আমি হচ্ছে এখানে ঝুলাই দিই, তাহলে কিন্তু এটা হচ্ছে গিয়ে একটু প্রসারিত হবে, এই বর্জনিত কারণে একটু প্রসারিত হবে, ঠিক আছে। তাহলে বর্জনিত কারণে একটু প্রসারিত হয়ে ধরো বর ঝুলানোর পর তার হচ্ছে কি সাম্য অবস্থাটা চলে আসছে যে এখানে, বর ঝুলানোর পর ধরো হচ্ছে সাম্য অবস্থাটা আসছে এখানে, আর আমরা বরটা হচ্ছে এখানে একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে তোমার বর। ওকে, বর ঝুলানোর পর হচ্ছে তোমার এটা সাম্য অবস্থা। এখানে কিন্তু সে একটু প্রসারিত হয়েছে, ঠিক আছে, এই যে এতটুকু ধরো প্রসারিত হয়েছে, এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। তো তারপর তুমি যদি আরেকটু প্রসারিত মানে আরেকটু টেনে ছেড়ে দাও, তাহলে ধরো এখান থেকে আরেকটু টেনে ছেড়ে দিলা, ধরো তুমি ই পরিমাণ হচ্ছে গিয়ে আরও টেনে ছেড়ে দিলা, তো সেই ক্ষেত্রে হচ্ছে সে উপর নিচে এরকম দুলকাবে। এখন দেখো আমরা হচ্ছে গিয়ে এই বর যেটা, এই বরটা হচ্ছে এম, যে আমরা এখানে যে লিখছি টি ইকুয়াল 2π√m/k, এই এমটা হচ্ছে আমি কি পরিমাণ বর হচ্ছে এখানে ঝুলাইছি, এখানে ধরো হচ্ছে গিয়ে এটা এম, আর কে হচ্ছে গিয়ে এই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবকটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে নির্ণয় করতে পারি, আমরা যেহেতু এখানে একটা বর ঝুলাইছিলাম, যেটা শেষ প্রান্তে একটা বর ঝুলাইছিলাম, বর ঝুলানোর পর সে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, তাহলে স্প্রিং ধ্রুবকের জন্য আমরা জানি যে স্প্রিং ধ্রুবক এফ ইকুয়াল কে এক্স, ঠিক আছে, এফ ইকুয়াল কে এক্স, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এখানে নিজে কোনো ফোর্স দেই নাই, ফোর্সটা তৈরি হয়েছে কীভাবে, এই এম বরের ফলে, যেহেতু ভার্টিক্যালি হচ্ছে আমি বরটা হচ্ছে কি ভার্টিক্যাল স্প্রিংয়ের মধ্যে বরটা স্থাপন করছি, তাহলে হচ্ছে কি পৃথিবীর যে টান বলটা, এটা কিন্তু হচ্ছে স্প্রিং বরাবর বা হচ্ছে স্প্রিংটাকে প্রসারিত করতে সাহায্য করছে। তাহলে এখানে এফ যেটা, এফটা হচ্ছে তোমার এম জি, ঠিক আছে, তাহলে এম জি সমান কে এক্স। তাহলে তুমি যদি আমাদের যে মেইন সূত্রটা m/k, তুমি যদি এই যে m/k কে এখানে লিখো, m/k হবে তোমার m/k সমান হচ্ছে তোমার দাঁড়াবে x/g, ঠিক আছে, x/g। তার মানে আমাদের এই যে সূত্রটা ভার্টিক্যাল স্প্রিংয়ের জন্য আমরা এটাকে লিখতে পারি টি ইকুয়াল 2π√x/g হচ্ছে আমরা লিখতে পারি,
তবে খেয়াল রাখতে হবে এই এক্সটা কিন্তু বয়ের ঝুলানোর ফলে যতটুকু প্রসারিত হয়েছে, আমি যতটুকু টেনে লম্বা করছি এক্সট্রা ওইটা কিন্তু না। খেয়াল রাখতে হবে খুব ভালো করে, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে যতটুকু আমি টেনে লম্বা করছি এটা না, ঠিক আছে? বয়ের ঝুলনের ফলে, আমি বয়ের ঝুলিয়ে দেওয়ার ফলে যতটুকু প্রসারিত হয়েছে সেটা হচ্ছে তোমার এক্সের মান, আর যেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ, ওই জায়গার অভিকর্ষ স্তরণ, ঠিক আছে? তাহলে আমি যদি হচ্ছে গিয়ে দেখো ভার্টিক্যালভাবে স্প্রিংয়ের মধ্যে বর ঝুলিয়ে হালকা পরিমাণ টেনে ছেড়ে দিই, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার পর্যায়কাল যেটা এটা হচ্ছে 2π√m/k। আর যদি বর ঝোলানোর পর কতটুকু প্রসারিত হয়েছে সেটাও তোমার যদি দেয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমরা x/gও লিখতে পারি, ঠিক আছে? অথবা তুমি ইচ্ছা করলে জাস্ট এই সূত্রটাই, উপরের যে সূত্রটা এটা ইউজ করতে পারো। তুমি এই সাইড নোট থেকে স্প্রিং ধ্রুবক যেটা আমাদের দরকার, অধিকাংশ সময় স্প্রিং ধ্রুবকটা হচ্ছে কি দেয়া থাকে, যদি কখনো দেয়া না থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সাইড নোট থেকে এই স্প্রিং ধ্রুবকটা বের করে ফেলবো। তাহলে আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ নিচের যে সূত্রটা এটা আমি কখনো হচ্ছে বসাতে গেলে দেখা যাবে অনেক সময় যে এক্স এর যে ভ্যালুটা আমি কতটুকু টেনে লম্বা করছি এটা হয়তো আমি ভুলক্রমে হচ্ছে বসিয়ে ফেলতে পারি, ঠিক আছে? তো এই ব্যাপারটা আর কি খুবই মানে জরুরি, এটা যাতে হচ্ছে কখনো তোমাদের ভুল না হয়, ঠিক আছে? আর আমি যদি হচ্ছে গিয়ে অনুভূমিকভাবে, ঠিক আছে, স্প্রিংটা যদি আমি অনুভূমিকভাবে, ধরো এই যে এরকম অনুভূমিক স্প্রিংটাকে হচ্ছে গিয়ে এখানে একটা বোর্ড দিয়ে তারপর হচ্ছে হালকা পরিমাণ টেনে ছেড়ে দিই, ধরো এই যে এক্স পরিমাণ প্রসারিত করছি, তাহলে এখানেও যে সিম্পল হারমোনিক মোশনটা সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমার জাস্ট m/k। এখানে হচ্ছে তোমার কিন্তু এই যে x/g এরকম টাইপের কিছু হবে না, কারণ এখানে কিন্তু এই যে বোর্ড কিন্তু প্রসারণের জন্য কোনো হচ্ছে কি সহায়তা করে নাই, ঠিক আছে? এখানে যে আমাদের যে বোর্ডটা জাস্ট প্রসারণ এক্স পরিমাণ যে আমি প্রসারিত করছি, এই প্রসারণ করছি কি আমি একটা নির্দিষ্ট ফোর্স দিই আমার ফোর্সের জন্য, ঠিক আছে? তুমি এখানে স্প্রিং ধ্রুবকটা ইন্ডিভিজুয়ালি যে সাইন সূত্র থেকে বের করবা, ঠিক আছে? অথবা তোমাকে যদি এটা বলা দেওয়া থাকে যে তুমি কি পরিমাণ বল দিয়ে আসলে এক্সটা হচ্ছে গিয়ে প্রসারিত করছো, এক্স পরিমাণ প্রসারিত করছো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি সাইড নোট থেকে ওই আলাদা করে এই কে এর ভ্যালুটা বের করবা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যে সময়টা টানতে পারি সেটা হচ্ছে তোমার প্রথম যে সূত্রটা T=2π√m/k, এটা হরাইজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে? দুই ধরনের স্প্রিংয়ের জন্য প্রযোজ্য পর্যায়কাল নির্ণয়ের জন্য, ঠিক আছে? আর এই নিচের যে সূত্রটা, নিচের সূত্রটা কিন্তু শুধুমাত্র হচ্ছে গিয়ে ভার্টিক্যালের জন্য। আবার এখানে এক্সের যে ভ্যালুটা, এক্সের ভ্যালুটা হচ্ছে গিয়ে এম বর ঝোলানোর ফলে যতটুকু প্রসারিত হয়েছে সেটা হচ্ছে তোমার এক্সের মান, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই রিলেটেড ম্যাথ এখন করতে হবে। তো আসলে এই ম্যাথগুলো হচ্ছে আমাদের মানে কোন কোন ক্ষেত্রে বা কী কী ব্যাপার আসলে নির্ণয় করতে বলে, আমাদের এই পর্যায়কাল নির্ণয় করতে বলে টি, যেটা হচ্ছে আমরা সূত্রটা অলরেডি পেয়ে গেছি, স্প্রিং ধ্রুবক বের করতে বলে। তো এই সূত্রেই কিন্তু আমাদের স্প্রিং ধ্রুবকও আসলে হচ্ছে গিয়ে মানে বিরাজমান। তো আমরা হচ্ছে জাস্ট একটু হচ্ছে পক্ষান্তর করে স্প্রিং ধ্রুবকটা বের করব। কখনো কখনো এই এম বের করতে বলে, আবার কখনো কখনো জি এর মান বের করতে বলে, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের আরেকটা ব্যাপার একটু বলে দিই, অনেক সময় আমাদের ওমেগা যেটা, ঠিক আছে, সেই ওমেগাটাও বের করতে বলে। তাহলে ওমেগা আসলে কি, আমরা যদি এই পাশে একটু লিখি, ধরো ওমেগার যে ব্যাপারটা, ওমেগার ব্যাপারটা এখানে হচ্ছে আমরা একটু লিখে ফেলি। ওকে, একটু খেয়াল করো, ওমেগা যেটা সেটা আমরা জানি ওমেগা সমান হচ্ছে তোমার 2π/t, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমি যদি টি এর ভ্যালুটা বা ওকে আপাতত এটাই দেখো, তাহলে আমি টিকে লিখতে পারি কি, দেখো টিকে লিখতে পারি আসলে হচ্ছে গিয়ে 2π/ω। তার মানে মিন করতেছে এই যে আমাদের 2π এর সাথে যেটা আছে, 2π এর সাথে যে ভ্যালুটা আছে যে √m/k, ঠিক আছে, এটাই আসলে হচ্ছে তোমার কি 1/ω মান, ঠিক আছে? কারণ দেখো 2π এর সাথে এখানে গুণন আকারে আছে কি 1/ω, আর এখানে 2π এর সাথে আছে হচ্ছে √m/k। তাহলে আমরা বলতে পারি 1/ω সমান হচ্ছে তোমার কি √m/k। তো যদি কখনো তোমাকে হচ্ছে গিয়ে ওমেগার ভ্যালু বের করতে বলে, তাহলে তোমার আসলে এটার হচ্ছে কি নতুন করে মুখস্থ করার দরকার নেই, বা হচ্ছে গিয়ে এরকমভাবে মানে প্রমাণ করা বা ফাইন্ড আউট করার দরকার নেই। তুমি জাস্ট এটা চিন্তা করবা, যেহেতু এটা √m/k, এটা যেহেতু 1/ω মান, তাহলে ওমেগার মান কত হবে √k/m, ঠিক আছে? তার মানে আমাদের যে মেইন যে সূত্রগুলো, ঠিক আছে, তো এখানে মেইন সূত্র কোনটা, T=2π√m/k, মানে টি এর যে সূত্রগুলো, এই সূত্রটাকে জাস্ট হচ্ছে গিয়ে এই √এর যে অংশটা সেটাকে উল্টা করে দিবা, তাহলে তুমি ওমেগা পেয়ে যাবা। আমি যে এখান থেকে চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে আমরা কি বলবো যে √g/x, সেটা হচ্ছে তোমার ওমেগার মান। তো ওমেগার মানও বের করতে বলে, জাস্ট এরকমভাবে হচ্ছে গিয়ে লিখে ফেলবা। ওকে, তাহলে হচ্ছে আমরা চলো এখন গাণিতিক অংশে যেতে পারি। আমাদের পরেই হচ্ছে গিয়ে স্প্রিংয়ের যে হচ্ছে বেসিক যে ম্যাথগুলো, আমাদের হচ্ছে গিয়ে এই জি এর মান নির্ণয় করা বা টি এর মান নির্ণয় করা, বরের মান নির্ণয় করা, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব আজকের ক্লাসে, ঠিক আছে? আমাদের এই স্প্রিং নিয়ে আরেকটা ক্লাস লেগে যাবে, সেই ক্লাসে হচ্ছে আমরা স্প্রিংয়ের সংযোগ, শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ এবং হচ্ছে কি স্প্রিংয়ের যে শক্তি বিষয়ক আলোচনাটা সেটা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? তো আমি আগে থেকে বলে নিচ্ছি যে আমাদের লেকচার 2তে যে ব্যাপারগুলো পড়ছিলাম, যে ফান্ডামেন্টাল যে হচ্ছে থিওরিটা, সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি করে যে
ফান্ডামেন্টাল হচ্ছে গিয়ে টপিকটা, সেই টপিকটাই কিন্তু স্প্রিংয়ের সাথে শতভাগ রিলেটেড। মানে স্প্রিংয়ের জন্য আলাদা করে আসলে এত কিছু পড়ার দরকার নেই। তুমি যদি ওই টিমটা ভালো করে বুঝে যাও তাহলে স্প্রিংয়ের জন্য জাস্ট হচ্ছে কপি পেস্ট সূত্র, ঠিক আছে। জাস্ট ম্যাথ আলাদা করে আবার হচ্ছে স্প্রিং উল্লেখ করা দেওয়া থাকতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে আর কি আমাদের ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, জাস্ট এতটুকুই, ঠিক আছে। তাহলে চলো হচ্ছে আমরা স্টার্ট করি ম্যাথ। তো দেখো প্রথম কোয়েশ্চেনে আমাদের কি বলছে, যে একটি স্প্রিংয়ের এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকে, ঠিক আছে, ঝুলিয়ে দেওয়া হলো। তার মানে এটা কি বুঝতেছি আমরা, এটা হচ্ছে কিন্তু উলম্ব স্প্রিং, ঠিক আছে, উলম্ব ভার্টিক্যাল দৃঢ় অবলম্বনের সাথে আটকে ঝুলিয়ে দেওয়া হলো। খোলা প্রান্তের সাথে 500 গ্রাম বর, তাহলে এটা হচ্ছে এম এর মান, 500 গ্রাম বরের একটি ব্লক ঝুলিয়ে দেওয়ার ফলে একটি 16 সেন্টিমিটার প্রসারিত হয়। তাহলে এখানে হচ্ছে কি আমাদের 500 গ্রাম বর ঝুলানোর ফলে প্রসারিত হয়েছে কত, 16 সেন্টিমিটার। তার মানে এখানে এক্স এর ভ্যালুটা কি হচ্ছে আমরা 16 বলতে পারি, মানে 16 সেন্টিমিটার, এটা কিন্তু আমাদের ফাইনালি মিটার এককে নিতে হবে, ঠিক আছে। আর বর যেটা এটা হচ্ছে 0.5 কেজি, যেটা 500 গ্রাম আকারে দেওয়া আছে। আচ্ছা, তারপরে বলছে হয়ে সাম্যাবস্থায় এলো, একে সাম্যাবস্থান থেকে টেনে 8 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দিলে সরল স্পন্দন গতিতে দুলতে থাকে। ব্লকটির সর্বোচ্চ বেগ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ বেগ আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে সর্বোচ্চ বেগের সূত্রটা আসলে আমাদের কি, সর্বোচ্চ বেগের সূত্র হচ্ছে আমরা জানি ওমেগা, মেইনলি ওমেগা মানে বেগের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে ওমেগা রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওমেগা এ, ঠিক আছে, ওমেগা এ। কারণ হচ্ছে কি আমি যদি এটাকে এরকমভাবে লিখিও যে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমাদের কোন পয়েন্টে আসলে হচ্ছে গিয়ে কি মানে সর্বোচ্চ বেগ যেহেতু বলছে, তাহলে কোন পয়েন্টে সর্বোচ্চ বেগ হয়, তার সাম্যবিন্দুতে। তাহলে সাম্যবিন্দুতে তার যে সরণটা, সেই সরণটা হচ্ছে তোমার কি 0, মানে এক্স এর ভ্যালু 0 হয়ে যায়, তো অ্যাকচুয়ালি তাকে এ। তো তুমি অ্যাকচুয়ালি সরাসরি বসিয়ে দিতে পারো, যে হচ্ছে কি ওমেগা এ, যেহেতু তোমাকে সর্বোচ্চ বেগেই বের করতে বলছে, আর কিছু বের করতে বলে নাই। তাহলে ওমেগাটা হচ্ছে আমাদের লাগবে। তাহলে ওমেগার মানটা আসলে কি, যেহেতু আমাদের অন্য কিছু লাগতেছে না, টি লাগতেছে না, তাহলে অ্যাকচুয়ালি আমাদের টি ওইরকমভাবে আর বের করার দরকার নেই। তো তুমি হচ্ছে ওমেগার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা একটু নির্ণয় করে ফেলো। তাহলে ওমেগা হচ্ছে আমরা পড়ছিলাম যে বলছিলাম আলাদা করে সূত্র মুখস্থ করার দরকার নেই। টি এর যে সূত্রটা টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম বাই কে, ঠিক আছে। এই যে রুট ওভার এম বাই কে, এটাকে উল্টা করে লিখলেই মানে হচ্ছে কে বাই এম লিখলেই আমাদের ওমেগার সূত্র হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে বর কিন্তু দেয়া আছে, কিন্তু কে স্প্রিং ধ্রুবক যেটা এটা কিন্তু দেয়া নেই। তাহলে ইচ্ছা করলে আমরা পরবর্তী যে সূত্রটা, দ্বিতীয় যে সূত্রটা পড়ছিলাম টি ইকুয়াল 2 পাই রুট ওভার এক্স বাই জি, ঠিক আছে, রুট ওভার এক্স বাই জি। তো এটা যদি উল্টা করে লিখি মানে হচ্ছে জি বাই এক্স যদি লিখি, রুট ওভার জি বাই এক্স যদি লিখি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি হয়ে যায়, ওমেগার সূত্রটা হয়ে যায়। তাহলে চলো আমরা হচ্ছে ওমেগার যে ভ্যালুটা, এটা হচ্ছে আমরা ডিরেক্ট এরকমভাবে বসিয়ে দিই। তোমরা ইচ্ছা করলে এখান থেকে মান নিয়ে এনে এখানে বসাতে পারো। তো আমি যেহেতু এখানে তোমাদের সলভ করে দিচ্ছি, তোমাদেরকে আমি একসাথেই করে ফেলি, ঠিক আছে। তাহলে জি এর মান হচ্ছে তোমার 9.8, এক্স যেটা এক্স হচ্ছে 16 সেন্টিমিটার। দেখো এখানে কিন্তু দুইটা এক্সের মান, একটা হচ্ছে 10 লম্বা করা হয়েছে, আর একটা হচ্ছে তোমার কি ওই যে 16 সেন্টিমিটার প্রসারিত হয়েছিল বরের ফলে, বর ঝোলানোর পর এতটুকু প্রসারিত হয়েছিল। আমরা কিন্তু ভালো করে এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখতে হবে, বর ঝোলানোর ফলে যতটুকু প্রসারিত হয় সেটা হচ্ছে তোমার এক্সের মান, ঠিক আছে। এই 8 কিন্তু না, তাহলে হচ্ছে তোমার 16 সেন্টিমিটার, 16 কেজি আমরা হচ্ছে মিটার নিই, তাহলে 16 ইন্টু 10 টু দি পাওয়ার তোমার -2, ঠিক আছে, ইন্টু এ, এর মান হচ্ছে তার বিস্তার আসলে কতটুকু, সাম্যাবস্থা থেকে যতটুকু টেনে ছেড়ে দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার বিস্তার, ঠিক আছে। এই বিস্তার হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। একটু ভালো করে খেয়াল করো, আমি তোমাদের আবার একটু হচ্ছে গিয়ে চিত্র আঁকায় এঁকে দেখাতে চেষ্টা করি। ধরো এখানে যে স্প্রিংটা আমি ঝুলিয়ে, এই যে এরকমভাবে ধরো স্প্রিংটা ছিল, এটা স্প্রিংয়ের সাম্যাবস্থা ছিল। তারপর যখন আমি এখানে একটা বর ঝুলাবো, বর ঝুলানোর পর তার সাম্যাবস্থাটা চলে যাবে এই যে এখানে, মানে সে নিচ থেকে কিছুটা প্রসারিত হবে, মানে বরের জন্য, বরজনিত কারণে সে কিছুটা প্রসারিত হবে, তখন এটা হয়ে যাবে তার সাম্যাবস্থা। নর্মালি বর ছাড়া স্প্রিংয়ের সাম্যাবস্থা হচ্ছে এটা, বর ঝুলানোর পর তার সাম্যাবস্থা হয়ে গেছে এটা। তো এখান থেকে তাকে হচ্ছে আমি আরও কী করছি, 8 সেন্টিমিটার টেনে লম্বা করছি, তারপর টেনে ছেড়ে দিচ্ছি। তার মানে এখন তার যে হচ্ছে গিয়ে মানে কম্পনটা হবে যে এতটুকু পথ জুড়ে, ঠিক আছে, এতটুকু পথ জুড়ে। তাহলে তার সাম্যবিন্দু কোনটা, দেখো সাম্যবিন্দু হচ্ছে তার এইটা, আর এটা হচ্ছে তার ম্যাক্সিমাম যতটুকু হচ্ছে গিয়ে সরণ হয়েছে। তাহলে এই 8 সেন্টিমিটার যেটা, এটা হচ্ছে তার বিস্তার, ঠিক আছে। খুব ভালো করে কিন্তু খেয়াল করতে হবে তোমাদের ব্যাপারগুলো। তাহলে 8 সেন্টিমিটার তার বিস্তার যেহেতু, তাহলে আমরা হচ্ছে এখানে 8 বসিয়ে দিই সেন্টিমিটার, তাহলে 10 টু দি পাওয়ার -2 মিটার, ঠিক আছে। তাহলে এটা আমরা সর্বোচ্চ বেগ পেয়ে যাব। তাহলে চলো আমরা হচ্ছে ভ্যালুগুলো একটু নির্ণয় করে ফেলি, জাস্ট মানগুলো বসিয়ে দাও। 9.8 ভাগ হচ্ছে তোমার 16 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে তোমার রুট ওভার অ্যান্সার, ইন্টু হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার
-2, তার মানে হচ্ছে তোমার 6 পয়েন্ট বা হচ্ছে 62 × 10⁻²। তো আমরা হচ্ছে এখানে দশমিক আর দিতে হবে না, আমরা হচ্ছে গিয়ে বা পাওয়ারও দিতে হবে না, যেহেতু খুবই কম পাওয়ার 10⁻² জাস্ট, তাহলে 0.62 বসিয়ে দাও বা হচ্ছে গিয়ে ওকে আমরা হচ্ছে 6 to 6 3 ডিজিট নিলাম, ms ইনভার্স 1, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, এটাই হচ্ছে আমাদের এখানে উত্তর। জাস্ট তোমাকে যে ইনফরমেশনটা চাওয়া হবে আমরা ডিরেক্ট এটা হচ্ছে বের করে ফেলবো। এখানে যদি তোমাকে পর্যায়কাল বের করতে বলতো তখন হচ্ছে আমরা টি এর সূত্র ইউজ করে তখন হচ্ছে গিয়ে আমরা ধাপে ধাপে করতাম। তো চলো আমরা পরবর্তী মেতে চলে যাই। তো এখানে দেখো কি বলছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে অনেক সময় আগে বইয়েতে আসছে। বলছে একটি ওজন মাপার যন্ত্র ওজন মাপার স্প্রিংটির উপর দাঁড়ানোর পর তুমি লক্ষ্য করলে যে সাম্যাবস্থায় আসার পূর্বে নিক্তির কাঁটাটি সাম্যাবস্থার দুপাশে কয়েকবার দোল খায়, ঠিক আছে, মানে দোল খাচ্ছে। আচ্ছা, দোলনকাল হচ্ছে 0.8 সেকেন্ড হলে এবং তোমার বর 64 কেজি হলে নিক্তির স্প্রিং ধ্রুবক কত, ঠিক আছে। তাহলে এটা ডিরেক্ট সূত্র, তোমাকে ডিরেক্ট পর্যায়কাল দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে টি ইকুয়াল তোমার হচ্ছে টি ইকুয়াল 2π√m/k, ঠিক আছে, m/k। তো তোমাকে স্প্রিং ধ্রুবক বের করতে বলছে, তাহলে স্প্রিং ধ্রুবকটা কত হবে, তুমি জাস্ট হচ্ছে উভয় পাশে স্কোয়ার করে দাও, যেহেতু কে এর ভ্যালুটা বের করবো এটাকে হচ্ছে আমাদের √এর বাইরে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে আমাদের কে সমান দাঁড়াবে তোমার হচ্ছে 4π², আমরা হচ্ছে একসাথে স্কোয়ারটা করে দিচ্ছি, 4π² m/t², এটা হচ্ছে তোমার কে এর ভ্যালু। তাহলে 4 যেটা 4 তো 4ই থাকবে, 4 × 3.14 স্কোয়ার ইন্টু এম। এখন দেখো আসলে হচ্ছে এই যে এম আসলে কে কার ফলে, মানে কোন বল জ্বলানোর ফলে আসলে হচ্ছে এখানে স্পন্দনটা সৃষ্টি হয়েছে। তুমি আসলে হচ্ছে এই নীতিতে দাঁড়ানোর ফলে আসলে স্পন্দনটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো তোমার যে বর সেই বরটাই হচ্ছে এখানে এম এর মান। তাহলে তোমার বর কত বলছিল, 64 কেজি হচ্ছে তোমার বর বলছে, তাহলে হচ্ছে আমাদের এম এর ভ্যালু যেটা এটা হচ্ছে 64 বা 64, আর আমরা নিচে বসাবো হচ্ছে টি²। তাহলে তোমার হচ্ছে এখানে টি এর ভ্যালুটা ডিরেক্ট এখানে দেওয়া আছে যে দোলনকাল 0.8 সেকেন্ড, তাহলে হচ্ছে তোমার 0.8², এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে চলো আমরা ভ্যালুটা একটু নির্ণয় করে ফেলি, 4 × 3.14 স্কোয়ার ইন্টু 64 ভাগ হচ্ছে তোমার 0.8², তাই তো, ওকে। তাহলে হচ্ছে তোমার 3943, তাহলে কে এর যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার 3943, আর স্প্রিং ধ্রুবকের একক কি, নিউটন পার মিটার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। খুবই হচ্ছে বেসিক টাইপের কোশ্চেন এবং খুবই ইজি কোশ্চেন, কিন্তু এগুলা তোমরা দেখা মাত্রই কিন্তু এগুলা পারবা। তারপর তোমাকে কি বলছে দেখো, যে উল্লম্বভাবে যুক্ত একটি স্প্রিংয়ের উপর প্রান্ত দৃঢ় অবলম্বনের সাথে আটকানো, নিচের প্রান্তে 300 গ্রাম বরের একটি ব্লক সংযুক্ত করলে, ঠিক আছে, 300 গ্রাম বর, তাহলে এটা হচ্ছে তোমার বর, যত বর ঝুলানো হয়েছে, 300 গ্রাম বরের একটি ব্লক যুক্ত করলে স্প্রিংটির 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। তার মানে বর ঝুলানোর ফলে যে প্রসারণটা সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, বা যেটাকে আমরা এক্স বলতে পারি, ঠিক আছে। তারপর তোমাকে বলছে ব্লকটিকে আরও একটু টেনে ছেড়ে দিলে এর দোলনকাল কত হবে। তাহলে এটা হচ্ছে আসলে একদম মানে করার কোনো দরকার নেই, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা হচ্ছে কি সলভ করে কমেন্ট করে অ্যান্সার জানিয়ে দিতে পারো। জাস্ট খুবই হচ্ছে কি সূত্র ইউজ করা, জাস্ট আর কোনো কিছুই না, টি ইকুয়াল 2π√m/k। তো যেহেতু স্প্রিং ধ্রুবক দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে m/k কে রিপ্লেস করে দিতে পারো x/g দিয়ে, ঠিক আছে, তাহলে তোমার কাজ শেষ। ওকে, তারপর দেখো আমাদের এই কোয়েশ্চেনটা হচ্ছে সলভ করলে মোটামুটি স্প্রিংয়ের সব কোয়েশ্চেনই এটার মধ্যে হচ্ছে কি ইনক্লুডেড বলতে পারো। তো তোমাকে বলছে একটি স্প্রিংয়ের অগ্রভাগে 200 গ্রাম বরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 10 সেন্টিমিটার লম্বা হয়, ঠিক আছে। আচ্ছা, স্প্রিংটিকে এতপর 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো, ঠিক ওই মুহূর্তে সময় গণনা শুরু করা হয়েছে। তার মানে এখানে যে সময় গণনাটা শুরু করা হয়েছে এটা কোন জায়গা থেকে, যখন টেনে ছেড়ে দেওয়া হয়েছে, মানে একদম বিস্তারের পয়েন্টে আর কি, যে পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে ওই সময় তোমার হচ্ছে গিয়ে তোমার স্টপওয়াচটা বা হচ্ছে গিয়ে সময় গণনার যে শুরুটা সেটা করা হয়েছে, ঠিক আছে। তো তোমাকে নির্ণয় করতে বলছে কি কি দেখো, যে স্প্রিং বা বল ধ্রুবক। তাহলে আমরা এক নাম্বারটা যদি সলভ করি, স্প্রিং ধ্রুবক দিয়ে আমরা নির্ণয় করতে চাই, তাহলে স্প্রিং ধ্রুবক হচ্ছে কি এফ ইকুয়াল তোমার কে এক্স। তাহলে কে ইকুয়াল হচ্ছে তোমার দাঁড়াচ্ছে কি, কে ইকুয়াল দাঁড়াচ্ছে তোমার f/x। তাহলে এখানে আসলে হচ্ছে সরাসরি একটা নির্দিষ্ট ফোর্স দিয়ে কিন্তু তোমার সরণটা গঠানো হয়নি, তোমাকে কিন্তু এটা বলে নাই যে হচ্ছে 10 নিউটন বল দিছে বা 20 নিউটন বল দিছে, এরকম কিন্তু বলে নাই। আসলে এই সরণটা যে গঠানো হয়েছে এটা আসলে কি একটা বর দিয়ে, ঠিক আছে,
কতটুকু বর 200 গ্রাম বর, তাহলে আমরা এফ এর জায়গায় বসাবো হচ্ছে কি এমজি, ঠিক আছে। তাহলে বর যেহেতু 0.2 কেজি, 200 গ্রাম যেহেতু, তো 0.2 কেজি, তাহলে 0.2 ইন্টু জি, যেমন হচ্ছে তোমার 9.8, আর নিচে হচ্ছে তোমার এক্স। বর জ্বলানোর ফলে কতটুকু প্রসারণ হয়েছে, তাহলে 10 সেন্টিমিটার লম্বা হয়েছিল, তাহলে 10 ইন্টু 10⁻², এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি এই ভ্যালুটা কত হয়। এই ভ্যালুটা দ্বারা হচ্ছে 0.2 ইন্টু 9.8, তারপর হচ্ছে ভাগ 10 ইন্টু 10⁻², তাহলে তোমাদের হচ্ছে কি 19.6, তাহলে কে এর যে ভ্যালু এটা হচ্ছে 19.6 নিউটন পার মিটার। তো তারপর তোমাকে বলছে হচ্ছে কি দোলনের বিস্তার, তো এটা হচ্ছে কি খুবই সিম্পল, আমরা টেনে, ঠিক আছে, বর জ্বলানোর পর যতটুকু লম্বা হয়েছে সেটা তো হয়েছেই, এটা হচ্ছে বরজনিত কারণে লম্বা হয়েছে, এবং লম্বা হওয়ার পর সেখানে কিন্তু সে স্থির অবস্থায় ছিল, তো ওইটা তার সাম্য অবস্থা, ঠিক আছে। ওই সাম্য অবস্থা থেকে আরও কতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে, আরও 5 সেন্টিমিটার হচ্ছে টেনে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে বিস্তার বলবো হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, এই ইকুয়াল তোমার 5 সেন্টিমিটার, বা এটাকে যদি আমরা মিটার নিই তাহলে হচ্ছে তোমার 0.05 মিটার, ঠিক আছে। যেহেতু আমরা এসআই এককে লিখবো তাহলে হচ্ছে মিটার, 5 সেন্টিমিটার হচ্ছে 0.05 মিটার। ওকে, তারপর তোমাকে বলছে কি যে সর্বোচ্চ বেগ কত, তাহলে সর্বোচ্চ বেগ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সর্বোচ্চ বেগের সূত্র আসলে আমাদের কি, সর্বোচ্চ বেগের সূত্র হচ্ছে আমাদের বি ইকুয়াল ওমেগা এ। তাহলে ওমেগার যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমাদের এখানে দেওয়া নেই, তো এটা হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। কীভাবে নির্ণয় করতে পারি, যেহেতু আমাদের সরাসরি সূত্রটা ছিল টি ইকুয়াল 2π রুট ওভার এক্স বাই জি, ঠিক আছে। আমরা যে সূত্রগুলো পড়ে আসছি একটু খেয়াল করো, এই যে আমাদের সূত্রটাই যে এক্স বাই জি টি ইকুয়াল 2π রুট ওভার এক্স বাই জি। তো এই রুট ওভারের অংশের যেটা মানে রুট ওভার এক্স বাই জি যেটা, এটাকে উল্টা করে লিখলে আসলে হচ্ছে আমাদের কি ওমেগার ভ্যালু হয়ে যায়, তাই না, ওমেগার ভ্যালু হয়ে যায়। তো যেহেতু আমাদের এখানে ওমেগা দরকার, ওমেগার মানটা এখানে হচ্ছে আমাদের দেওয়া ছিল না, তাহলে এই ওমেগার ভ্যালুটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে গিয়ে রুট ওভার জি বাই এক্স লিখে ফেলবো, ঠিক আছে, জি বাই এক্স আর ইন্টু হচ্ছে তোমার এ। তাহলে জি বাই এক্স যেটা, জির মান হচ্ছে তোমার 9.8, এক্স যেটা, এক্স আমরা বলছিলাম কি যে বর জ্বলানোর পর যতটুকু প্রসারিত হয়েছে, তুমি টেনে কতটুকু লম্বা করছো এটা কিন্তু না, বর জ্বলানোর ফলে যতটুকু প্রসারিত হয়েছে, তাহলে হচ্ছে এই যে বর জ্বলানোর ফলে তার প্রসারণ হয়েছে তোমার কি 10 সেন্টিমিটার, তাহলে হচ্ছে এখানে এক্সের যে ভ্যালুটা এটা কিন্তু হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 10⁻² মিটার এককে আমরা হচ্ছে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের গুণন এ, এর ভ্যালু তো হচ্ছে আমরা অলরেডি পেয়ে গেছি যে 0.05, তাহলে এটা হচ্ছে তুমি মানে গুণন করে বা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এই অ্যান্সারটা হচ্ছে তোমরা নির্ণয় করে ফেলবা। আমরা পরবর্তী অংশে চলে যাই। ওকে, তো এটার অ্যান্সারটা তোমরা বের করে ফেলবা। ওকে, এখানে হচ্ছে অ্যান্সার করে তোমরা হচ্ছে গিয়ে জানিয়ে দিও যে এটার রেজাল্টটা কত। তারপর তোমাকে বলছে দোলনকাল এবং কম্পাঙ্ক, তাহলে দোলনকাল তো খুবই সিম্পলি পারবা, দোলনকালের সূত্র যেটা, যে সূত্রটা ইউজ করে ফেলবা, এখানে কোনো পেজ টেজ কোনো কিছুই নেই। টি ইকুয়াল তোমার হচ্ছে টি ইকুয়াল 2π রুট ওভার এম বাই কে, তো যেহেতু কে এর ভ্যালুটা দেওয়া নেই স্প্রিং রোবক সরি এখানে হচ্ছে আমাদের কেটা কিন্তু সরাসরি বের করে ফেলছিলাম আমরা, ঠিক আছে, দেওয়া নেই কিন্তু আমরা কিন্তু বের করে ফেলছিলাম। তো আমরা কিন্তু এই কে এর যে ভ্যালুটা এটা কিন্তু হচ্ছে গিয়ে এই অঙ্কেও ইউজ করতে পারো, এবং আমরা একটু আগে যে ম্যাথটা সলভ করলাম যে এখানে হচ্ছে আমরা জি বাই এক্স দিয়ে করছি, ঠিক আছে, এটাও কিন্তু তুমি হচ্ছে গিয়ে এম বাই কে দিয়ে করতে পারতা, ঠিক আছে, এম বাই কে দিয়ে কিন্তু এটা সলভ করতে পারতা। ওকে, তো আমরা হচ্ছে যেহেতু কে এর ভ্যালু বের করে ফেলছি, তুমি টি ইকুয়াল 2π রুট ওভার এম বাই কে এখন হচ্ছে ইউজ করে ফেলো, তাহলে টি ইকুয়াল 2π পায়ের ভ্যালু বসিয়ে দাও 3.14 ইন্টু এম বাই কে, তাহলে এম এর ভ্যালু যেটা, এম হচ্ছে তোমার কত 0.2 কেজি, আর কে এর ভ্যালু হচ্ছে তোমার 19.6, এটা হচ্ছে তোমার তাহলে অ্যান্সার। জাস্ট এখান থেকে ভ্যালুটা বের করে ফেলবা। তো আমি আর হচ্ছে ভ্যালু বের করে দিচ্ছি না। তো তারপর তোমাকে বলছে হচ্ছে সর্বোচ্চ ত্বরণ, ঠিক আছে, তাহলে সর্বোচ্চ ত্বরণ কত, দোলনকাল এবং কম্পাঙ্ক, আচ্ছা কম্পাঙ্ক বের করতে বলছে, তাহলে কম্পাঙ্ক হচ্ছে গিয়ে কি আমরা জানি এফ ইকুয়াল যেটা কম্পাঙ্ক, এফ ইকুয়াল হচ্ছে 1/t, তাহলে তুমি হচ্ছে এখানে টি এর যে ভ্যালুটা পাবা, ঠিক আছে, এই টি এর ভ্যালুটাকে জাস্ট হচ্ছে এখানে বসিয়ে দিব 1/t করে, মানে হচ্ছে কি 1/t, ঠিক আছে, টি এর ভ্যালুটা আর কি বসাবা জাস্ট নিচে, তাহলে তুমি হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছ। তাহলে এই দুইটা অ্যান্সার তোমরা হচ্ছে নিজেরা বের করে ফেলবা, ঠিক আছে, এখানে আসলে হচ্ছে ওইরকম পেচের কোনো কিছু নেই, জাস্ট হচ্ছে কি ক্যালকুলেট করা। তারপর হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ, ঠিক আছে, সময়ের সাপেক্ষে তোমাকে বলছে সরণের সমীকরণ, এটা হচ্ছে আমাদের একটু সলভ করতে হবে। আচ্ছা আমাদের কোনোটা কি মিসিং হয়েছে, আচ্ছা সর্বোচ্চ ত্বরণ, আচ্ছা সর্বোচ্চ ত্বরণটা হচ্ছে মিস হয়েছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সর্বোচ্চ ত্বরণটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সর্বোচ্চ ত্বরণ যেটা,
সর্বোচ্চ ত্বরণের আমাদের সূত্র কি? এ ম্যাক্সিমাম, আর এটা ছিল বি ম্যাক্সিমাম, বি ম্যাক্স, এটা হচ্ছে এ ম্যাক্সিমাম। এ ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে, ওমেগা স্কোয়ার এ। যে কোনো পয়েন্টে হচ্ছে তোমার ত্বরণের সূত্র ওমেগা স্কোয়ার এক্স। তো যেহেতু আমাদের সর্বোচ্চ ত্বরণ চাচ্ছি, তার সর্বোচ্চ ত্বরণ মানে হচ্ছে যখন তার ম্যাক্সিমাম সরণ হয়, মানে বিস্তারের বিন্দুতে, তখন সেই এক্সটা হয়ে যায় আমাদের হচ্ছে এ। তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে তুমি যে এটা ডিরেক্ট বসায় দিতে পারো, জি বাই এক্স হচ্ছে ওমেগার মান, অথবা তুমি এখানেও বসায় দিতে পারো কে বাই এম, ঠিক আছে। তাহলে হচ্ছে তুমি কে বাই এমই বসাও, যেহেতু ওমেগা স্কোয়ার সেই ক্ষেত্রে হচ্ছে তোমার রুট ওভারটা লাগবে না, ঠিক আছে। আমাদের ওমেগা যেটা, ওমেগার মান হচ্ছে কি রুট ওভার কে বাই এম, এটাকে উল্টা করে জাস্ট, ঠিক আছে। তাহলে আমি যদি ওমেগা স্কোয়ার বলি তাহলে জাস্ট হচ্ছে কে বাই এম, তাহলে হচ্ছে জাস্ট কে বাই এম ইন্টু এ। এর ভ্যালু তো হচ্ছে আমরা অলরেডি পেয়ে গেছি যে 0.05, 0.05, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তো তারপর হচ্ছে কি আমরা এটা বের করে ফেলছি দোলনকাল এবং কম্পাঙ্ক, তারপরে সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ, ঠিক আছে। তাহলে সময়ের সাপেক্ষে তোমার যে সরণের সমীকরণটা, আমরা যেটা হচ্ছে কি একদম শুরুর দিকে পড়ে আসছিলাম যে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। তো আমরা বলছিলাম যদি হচ্ছে মিডিল পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, তো সেই ক্ষেত্রে তুমি সাইন সূত্রটা ইউজ করতে পারো, আর সেই ক্ষেত্রে আদি দশা হচ্ছে তোমার 0, ঠিক আছে। আর যদি শেষ প্রান্ত থেকে যাত্রা শুরু করে, তাহলে তুমি ইচ্ছা করলে এ কোজ ওমেগা টি ইউজ করতে পারো, মানে কোজ অনুপাতটা ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার আদি দশাটা 0। আর অন্য যে কোনো পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করে, তো সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো যে আদি দশাটা বের করে সাইন সূত্র ইউজ করাটা সব থেকে বেস্ট, কারণ আমাদের বইয়ের সাথে হচ্ছে কি মানে সাইন সূত্রটা বেশি আর কি যায়, বা আমরা বেশিরভাগ সময় হচ্ছে সাইন সূত্রটা ইউজ করি, ঠিক আছে। ওকে, তো তোমার হচ্ছে কি যদি শেষ প্রান্ত থেকে যাত্রা শুরু করে, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি সাইন অনুপাতও করতে পারো, সেই ক্ষেত্রে আদি দশাটা হবে 90 ডিগ্রি বা হচ্ছে π/2, ঠিক আছে। ওকে, তো যেহেতু হচ্ছে কি এখানে জাস্ট আমাকে কোনো এরকম বাধা ধরার নিয়ম বলে নাই, তো আমার যে কোনোটা ইচ্ছা সেটা ইউজ করতে পারি। তো সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ, তাহলে সময়ের সমীকরণটা হবে, সরণের যে সমীকরণটা সময়ের সাথে বা সময়ের সাপেক্ষে, সেটা হবে তোমার এ কজ ওমেগা টি, ঠিক আছে। এখানে কোনো ডেল্টা হবে না, কারণ আমি লাস্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে আমাদের হচ্ছে কজ অনুপাত ডিরেক্ট ইউজ করতে পারি, আমাদের সেটা হচ্ছে তোমার আদি দশা 0। অথবা তুমি যদি ইচ্ছা করো যে সাইন অনুপাত ইউজ করবা, তো সেটা ইউজ করতে পারো। তো সাইন অনুপাত ইউজ করলে আমি লিখে দিই যে অর এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, হয়তো ডেল্টা বলতে এখানে হচ্ছে আদি দশা। তো যেহেতু সময় গণনার শুরুতেই কোনটা আমার হচ্ছে সাম্যবিন্দুর থেকে ম্যাক্সিমাম সরণ মানে বিস্তারের পরিমাণ সরণ হয়েছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আদি দশাটা যেটা সেটা হচ্ছে তোমার π/2, ঠিক আছে। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস π/2। তো এই π/2 প্লাস ওমেগা টি যেটা, এটাকে কিন্তু আমরা এখানে আর কি কজ যেটা মানে এ কজ ওমেগা টি যে আমরা লিখছি, এটা কিন্তু এটারই হচ্ছে গিয়ে এক লাইনের সরলীকরণ রূপ হচ্ছে এটা, ঠিক আছে। তো তোমার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো, ঠিক আছে। ওকে, তো যেহেতু আমাদের এখানে একদম সমীকরণটা বের করতে বলছে, তো আমরা হচ্ছে যে কাজটা করব, যে কোনো একটা সমীকরণে হয় কজ অথবা সাইন, যে কোনো একটা সমীকরণে আমরা জাস্ট হচ্ছে এই ভ্যালুগুলো একটু বসিয়ে দেবো। তাহলে এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল 0.05 কজ ওমেগার ভ্যালু হচ্ছে আমরা বের করে ফেলছি, ওমেগার ভ্যালু হচ্ছে আমরা এখানেই বের করে ফেলছিলাম। আচ্ছা, একদম ডিরেক্ট বের করা হয়নি, কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ওমেগার ভ্যালুটা হচ্ছে তোমার k/m, ঠিক আছে। ওমেগার ভ্যালু যেটা, এটা হচ্ছে √k/m। তাহলে কে এর ভ্যালু ছিল হচ্ছে তোমার 19.6, তাহলে 19.6 বাক হচ্ছে বর ছিল তোমার 0.2, ঠিক আছে, √, এটা হচ্ছে কে এর মান। তাহলে কে এর ভ্যালু হচ্ছে 9.89, ঠিক আছে। তাহলে 9.89 টি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার অনুপাতটা, মানে হচ্ছে কি সূত্রটা, এটা হচ্ছে তোমার সূত্রটা 0.05 cos 9.89 টি। তো তারপরে তোমরা আবার একটু চেক করে দেখবা যে আসলে হচ্ছে কি নির্ভুল হয়েছে কিনা, ক্যালকুলেটর চাপাটা হচ্ছে ঠিক হয়েছে কিনা। ঠিকই হয়েছে আমার যত দূর দেখতেছি, 19.9, হ্যাঁ স্প্রিং রুবক 19.9 ছিল, বাই হচ্ছে 0.2, 200 গ্রাম, হ্যাঁ ঠিক আছে। ওকে, তারপরে তোমরা আবার একটু চেক দিবা আর কি। ওকে, তারপরে তোমাকে বলছে যে টি ইকুয়াল 150 মিলি সেকেন্ড সময়ে, ঠিক আছে। মিলি সেকেন্ড হয়তো এখানে ছিল না, সেকেন্ড হয়তো বলছিল, তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে নির্ণয় করে ফেলবো মিলি সেকেন্ড ধরেই, অথবা সেকেন্ড ধরেও করতে পারো। সময়ে বেগ, কৌণিক বেগ এবং কম্পাঙ্ক, এগুলো তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে যেটা মানে লাস্টের যে দুইটা অংশ, এই দুইটা অংশ হচ্ছে আমাদের একদম লেকচার নাম্বার 2-তে হচ্ছে আমরা পড়ে আসছি। এই রিলেটেড অনেকগুলো ম্যাথ আমরা করছিলাম, যে জাস্ট এই সমীকরণে আমরা কি করব, এই সমীকরণে আমরা হচ্ছে গিয়ে মানে এটা তো সরণের সমীকরণ, এক্স ইকুয়াল এ কজ ওমেগা টি, এটা আসলে কি সরণের সমীকরণ, এটাকে হচ্ছে আমি বেগের সমীকরণে কনভার্ট করবো। জাস্ট কি করব, টি এর সাপেক্ষে আমি হচ্ছে গিয়ে অন্তরীকরণ করব। আমি সরণকে যদি অন্তরীকরণ করি, তাহলে আমরা বেগ পাই, তাহলে হচ্ছে টি এর যে ভ্যালু
150 মিলি সেকেন্ড বসিয়ে তুমি যে হচ্ছে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে মানে বেগের সমীকরণে কিন্তু বসাতে হবে। আগে অন্তরীকরণ করে বেগের সমীকরণে যাবা, তারপরে যে তোমার টি এর যে ভ্যালুটা সেটা বসাবা, বসানোর পর তুমি হচ্ছে ডিরেক্ট ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার পরের যে দুইটা এবং 7 এবং 8, 7 এবং 8 তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। ওকে, তো এইগুলো হচ্ছে তোমরা সলভ করে তোমরা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে অ্যান্সারটা আসলে কত হয়েছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আশা করি এগুলো বুঝতে পারছো, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানাতে পারো। তো তারপর তোমাকে কি বলছে দেখো, যে যখন 1 কেজি বরের একটি প্রমাণ বর উপেক্ষণীয় বরের একটি উল্লম্ব স্প্রিংয়ের সাথে, উপেক্ষণীয় বর বলতে হচ্ছে এখানে স্প্রিংয়ের কোনো বর নেই আসলে, ঠিক আছে। আচ্ছা, এখানে বর যেটা এটা হচ্ছে তোমার 1 কেজি, ঠিক আছে। প্রমাণ বর উপেক্ষণীয় বরের একটি উল্লম্ব স্প্রিংয়ের সাথে সংযুক্ত করা হয়, তখন এর পর্যায়কাল হয় 1.43 সেকেন্ড। মানে শুরুতে তার পর্যায়কালটা যেটা মানে 1 কেজি বরের জন্য তার যে পর্যায়কাল সেটা হচ্ছে 1.41 সেকেন্ড। তারপরে বলছে যখন অন্য একটি অজ্ঞাত বর প্রমাণ বরের বস্তুকে প্রতিস্থাপিত করে তখন পর্যায়কাল হয় 1.85 সেকেন্ড, ঠিক আছে। তো নির্ণয় করো তোমার যে অজানা যে বরটা ছিল সেটা তোমাকে নির্ণয় করতে বলছে, অজ্ঞাত যে বরটা সেটা বের করতে বলছে, আর স্প্রিংয়ের যে স্প্রিং ধ্রুবক সেটা তোমাকে বের করতে বলছে। তো শুরুতে তোমার অজানা বরটা বের করতে বলছে, দ্বিতীয় অংশ তোমাকে হচ্ছে স্প্রিং ধ্রুবক বের করতে বলছে। তো আমি যদি শুরুতে অজানা বরটা বের করতে চাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মানে আমাদের স্প্রিং ধ্রুবকটা আগে নির্ণয় করে ফেলাটা হয়ে যায় আর কি। তো আমাদের এই সিকোয়েন্সটাই হচ্ছে মেনটেন করতে চেষ্টা করি। চলো তারপর আমি হচ্ছে দুইভাবেই দেখাবো যে আসলে হচ্ছে আরও কীভাবে ইজিলি করতে পারতাম। তো আমরা যেহেতু হচ্ছে অজানা বরটা আগে নির্ণয় করবো, আমরা এখানে দুইটা ইকুয়েশন ফর্ম করবো আর কি। শুরুতে তার যে পর্যায়কালটা ছিল সেটা হচ্ছে T1, T1টাকে আমরা লিখতে পারি 2π√m1/k। দেখো আমরা m কে নাম্বারিং করতেছি কিন্তু k কে কিন্তু নাম্বারিং করতেছি না, কারণ একটা নির্দিষ্ট স্প্রিংয়েই কিন্তু, তাহলে একটা নির্দিষ্ট স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কয়টা হবে? একটাই হবে, স্প্রিং ধ্রুবক কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। একটা নির্দিষ্ট স্প্রিংয়ের যে স্প্রিং ধ্রুবক সেটা আসলে একটাই হবে, k কে আমরা নাম্বারিংয়ের জন্য করি নাই। আর m যেটা শুরুতে কিন্তু 1 কেজি বর ছিল সেজন্য এটাকে আমরা নাম্বারিং করছি m1। এটাকে তুমি একটা সমীকরণ দিয়ে দাও। দ্বিতীয় ক্ষেত্রে তোমার হচ্ছে আরেকটা বর হচ্ছে গিয়ে ঝুলানো হয়েছে, রিপ্লেস করা হয়েছে, একদম কিন্তু বলছে যে হচ্ছে প্রতিস্থাপিত করা হয়েছে। এখানে লিখা আছে দেখো, সংযুক্ত করা হয় তখন তার পর্যায়কাল এত। যখন অন্য একটি অজানা বর প্রমাণ বরকে প্রতিস্থাপিত করা কথাটার মানে কি, আগে যে এমনটা ছিল এমনটাকে আমি হচ্ছে বাদ দিয়ে এখন হচ্ছে নতুন বরটা হচ্ছে ঝুলাইছি, অজানা যেটা বর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার m2 হচ্ছে আমরা দিলাম আর k, ঠিক আছে। তো আমাদের অজানা বর যেহেতু বের করতে বলছে, আমরা যদি জাস্ট হচ্ছে দুইটাকে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ধরো আমি হচ্ছে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করে দিই, 2 ভাগ হচ্ছে তোমার 1, তাহলে আমরা পাবো জাস্ট, যেহেতু আমরা m বের করবো তাহলে mটাকে হচ্ছে গিয়ে আগে লিখি, মানে এই অংশটাকে আগে লিখি। তাহলে 2π কাটাকাটি, তাহলে √ওভার হচ্ছে গিয়ে m2/k, এটাকে আমরা ভাগ করব উপরেরটা দিয়ে। তো আমরা একসাথে হচ্ছে গিয়ে করে ফেলি, উল্টা করে লিখে ফেলি √k/m1 আর সমান এই পাশে আমরা থাকতেছে T2/T1, তাহলে T2/T1, ঠিক আছে। তাহলে যে অংশগুলো কাটাকাটি চলে যায় এগুলো আমরা কাটাকাটি করে ফেলি, √k কাটাকাটি। তাহলে আমাদের m2 যেটা, m2টা অ্যাকচুয়ালি আসলে আমরা বের করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব স্কোয়ার করে দিই, তাহলে m2 সমান T2/T1 স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে এই অ্যামাউন্টটা এই পাশে গিয়ে গুণন হবে। তাহলে একসাথে হচ্ছে আমরা করে ফেলি, স্কোয়ার করে ফেলি একদম সরাসরি। তাহলে ফাইনালি যে তোমার পর্যায়কালটা মানে T2 যেটা, T2 ছিল 1.85 সেকেন্ড, তাহলে 1.85 ভাগ শুরুতে যে হচ্ছে পর্যায়কালটা ছিল সেটা হচ্ছে তোমার 1.43 সেকেন্ড, তাহলে 1.43 স্কোয়ার ইন্টু m, m এর ভ্যালু কত ছিল, m1 যেটা শুরুতে যে বরটা ছিল সেটা ছিল 1 কেজি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা এই ভ্যালুটা নির্ণয় করে দেখি যে কত হয়। 1.85 বাই হচ্ছে 1.43 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1.67 কেজি, ঠিক আছে। 1.67 কেজি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। আর এটা অ্যান্সারটা আসলে হয়েছে কিনা তোমরা একটু হচ্ছে কি যাচাই করে ফেলতে পারো। আমাদের পর্যায়কাল যেটা, পর্যায়কালটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে দেখো, বরের সমানুপাতিক কিন্তু, টি সমানুপাতিক √m, ঠিক আছে, বরের বর্গমূলের সমানুপাতিক। তাহলে যদি বর বাড়ে তাহলে কিন্তু পর্যায়কাল বৃদ্ধি পাবে। তাহলে পর্যায়কাল শুরুতে ছিল 1.43,
পরে হয়েছে 1.85, মানে তোমার পর্যায়কালটা বাড়ছে, তার মানে মিন করতেছে আসলে কি বরটাও বৃদ্ধি পাইছিল। তাহলে দেখো শুরুতে বর ছিল 1 কেজি, তারপর ফাইনালি এখানে আমরা অ্যান্সারটা পাইছি 1.67 কেজি, মানে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারও তাই বলতেছে যে হ্যাঁ বর বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দ্বিতীয় অংশটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, বলছে স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে বলছে। তাহলে স্প্রিং ধ্রুবক এখন তুমি কি করে ফেলতে পারো, ইজিলি নির্ণয় করে ফেলতে পারো, যেহেতু আমরা অজানা বর পেয়ে গেছি। ঠিক আছে, স্প্রিং ধ্রুবক কিন্তু এই অজানা বরেরও দরকার নেই। ঠিক আছে, স্প্রিং ধ্রুবকটা কিন্তু জাস্ট আমরা এক লাইনে বের করে ফেলতে পারতাম। আমরা এই যে ম্যাথটা সলভ করছি, এই ম্যাথটা তো আমরা অনুপাত আকারে করলাম, তুমি অনুপাত আকারে না সাজিয়েও কিন্তু অঙ্কটা করতে পারতা। কীভাবে, প্রথম যে অংশটা, ঠিক আছে, প্রথম যে অংশটা 1 কেজি বর জ্বলানোর পর তার হচ্ছে স্প্রিং ধ্রুবক মানে নির্ণয় করতে পারি আমরা। ওই যে পর্যায়কাল যেহেতু দেওয়া ছিল 1.43 সেকেন্ড, তার মানে তুমি জাস্ট হচ্ছে ডিরেক্ট সূত্র ইউজ করে যে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম বাই কে দিয়ে জাস্ট হচ্ছে করে ফেলতে পারো। তাহলে টি এর ভ্যালু কত, যেহেতু আমরা স্প্রিং ধ্রুবক বের করবো, চলো আমরা একসাথে হচ্ছে লিখে ফেলি। তাহলে কে যেটা, তাহলে কে সমান হচ্ছে তোমার 4 পাই স্কোয়ার একসাথে আমরা স্কোয়ার করে দিলাম, বাই হচ্ছে কি গুণন হচ্ছে তোমার এম বাই হচ্ছে তোমার নিচে টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। 4 3.14 স্কোয়ার 4 ইন্টু 3.14 স্কোয়ার ইন্টু এম। শুরুতে কত বর জ্বলানো হয়েছিল, 1 কেজি বর জ্বলানো হয়েছিল, আর শুরুতে তোমার পর্যায়কাল কত হয়েছিল, পর্যায়কাল ছিল তোমার 1.43। ঠিক আছে, তাহলে 1.43 স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবকের মান বা কে এর মান। ঠিক আছে, তাহলে আমরা চলো এই ভ্যালুটা দেখে ফেলি কত হয়। তাহলে 4 ইন্টু 3.14 স্কোয়ার ইন্টু 1 তো লেখার দরকার নেই, বাঘ হচ্ছে তোমার 1.43 স্কোয়ার, তাহলে তোমার 19.28। তাহলে কে এর যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার 19.28 নিউটন পার মিটার। তাহলে দেখো আমরা যে কাজটা করতে পারতাম অ্যাকচুয়ালি ইকুয়েশন ফর্ম না করে কিন্তু আমরা সলভ করা যেত, সেটা কিভাবে হইতো, আমাদের এই যে প্রথম যে অংশটা, ঠিক আছে, প্রথম যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আগেই আমরা স্প্রিং ধ্রুবকটা বের করে ফেলতে পারতাম। তারপরে এই স্প্রিং ধ্রুবকটা জাস্ট হচ্ছে আমাদের দ্বিতীয় যে হচ্ছে কি সমীকরণ T2 = 2 পাই রুট ওভার M2 বাই কে, ঠিক আছে, তখন এই কে এর ভ্যালুটা আমরা বসিয়ে এই এম এর ভ্যালুটা কিন্তু আমরা ডিরেক্ট বের করে ফেলতে পারতাম। ঠিক আছে, ওকে, তুমি যেভাবেই করো কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে ঠিকভাবে করতে পারলেই হয়েছে। তো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, আমাদের পরবর্তী ম্যাথে কি বলছে দেখো, যে M1 এবং M2 বরের দুটি বস্তুকে একটি বলহীন স্প্রিংয়ের সাহায্যে ঝুলানো হলো। ঠিক আছে, স্প্রিংটির বল ধ্রুবক হচ্ছে কে, যখন দুটি বস্তু স্থির থাকে তখন সমগ্র সংস্থার কোনো বিঘ্ন না ঘটিয়ে সাবধানে M1 বরকে সরিয়ে নেওয়া হলো। এতে M2 বরের যে দোলন হবে তার কম্পাঙ্ক তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ি, চলো একটু দেখি, মানে এখানে আসলে কি মিন করছে তোমাকে, যে এরকমভাবে ধরো একটা উপরের কোনো একটা পয়েন্ট থেকে একটা স্প্রিং এরকমভাবে আর কি ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা স্প্রিং ঝুলিয়ে দেওয়া হয়েছে, তারপর এটার মধ্যে দুইটা বর ঝুলানো হয়েছে। ঠিক আছে, এখানে দুইটা বর ঝুলানো হয়েছে, যে এটা একটা বর ঝুলানো হয়েছে, তারপরে ধরো তারপরে আরেকটা বর ঝুলানো হয়েছে। সিমিলার টাইপের এই চিন্তা করো, জাস্ট দুইটার বর দুই রকম, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। ধরো একটা বর যেটা এটা হচ্ছে M1, এটা হচ্ছে তোমার M2। তো এরকম যদি আমরা করি, বর যদি এরকমভাবে ঝুলিয়ে দিই, তাহলে কিন্তু সে কিছুটা প্রসারিত হবে। কি হবে, প্রসারিত হবে। প্রসারিত হয়ে ধরো এই যে এই পয়েন্টে চলে গেছে, স্প্রিংটা প্রসারিত হয়ে এই যে এই পয়েন্টে এসে সাম্য অবস্থায় হয়েছে। জাস্ট তুমি আর কি চিন্তা করে নাও যে এখানে এসে সাম্য অবস্থা তৈরি করছে। আচ্ছা, তো এখন হচ্ছে কি স্প্রিংটা যে এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে, আগের মতোই M1 এবং M2 এটার মধ্যে আছে, M1 M2, এটা হচ্ছে তার প্রসারিত অবস্থা। ঠিক আছে, তো তোমাকে বলছে যে তখন সমগ্র ব্যবস্থাটি এখানে সাম্য অবস্থায় আছে, মানে এখানে কোনো হচ্ছে দোলন কিন্তু এখনো হচ্ছে না। ঠিক আছে, সাম্য অবস্থায় আছে, জাস্ট প্রসারিত হয়ে এখানে স্থির আছে। তো সমগ্র ব্যবস্থাটির বিঘ্ন না ঘটিয়ে এমন বরকে সরিয়ে নেওয়া হলো। তো তুমি যদি এখান থেকে খুব সাবধানে এমন বরটাকে সরিয়ে নাও, ঠিক আছে, এখান থেকে এমন বরটাকে তুমি যদি সরিয়ে নাও, তাহলে সে যতটুকু লম্বা হয়েছিল সে কি আর ততটুকু লম্বা থাকবে? সে কিন্তু ততটুকু লম্বা থাকবে না। সে কিন্তু ওই যে এই বর সরিয়ে নেওয়ার ফলে সে আসলে হচ্ছে গিয়ে একটা স্পিডে উপরের দিকে উঠতে শুরু করবে। কারণ দেখো এই প্রসারিত অবস্থায় কিন্তু তার যে প্রত্যায়নী বল, এই প্রত্যায়নী বল কিন্তু একটা আছে। ধরো এই বলটা হচ্ছে ধরো তোমার 100 নিউটন, এতটুকু প্রসারিত অবস্থায় যে দুইটা বলের ফলে, মানে হচ্ছে দুইটা বলের জন্য যে বলটা সৃষ্টি হয়েছে, এই বলের ফলে তার হচ্ছে ধরো প্রত্যায়নী বল সৃষ্টি হয়েছে 100 নিউটন। ঠিক আছে, এখন একটা বল যদি আমি সরায় নিই, তাহলে অবশ্যই প্রত্যায়নী বলটা হচ্ছে গিয়ে কি তাকে কিছুটা যে উপরের দিকে টেনে নিয়ে যাবে। সাম্যাবস্থায় গিয়ে কিন্তু সে আর থামতে পারবে না। ঠিক আছে, তার গতিজড়তার জন্য উপরে উঠে যাবে এবং এরকমভাবে হচ্ছে দুল খেতে থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি, এই ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা বলতে পারি
যে এখানে দোলনটা যে সৃষ্টি হবে এটা তাহলে কোন বরের জন্য আসলে দোলনটা সৃষ্টি হবে, M2 বরের জন্য। ঠিক আছে, দোলনটা যে সৃষ্টি হবে এটাকে আমরা চলো সরিয়ে ফেলি, যে এটাকে আমরা কেটে ফেলি বা আমরা নিচেরটাকে কেটে ফেলি, কেটে হচ্ছে ওইটাকে আমরা M লিখে দিই। ঠিক আছে, নিচেরটাকে আমরা কেটে ফেলি। ওকে, তাহলে আমাদের M1কে যদি সরিয়ে নিই, ঠিক আছে, তাহলে এখানে আমাদের থাকতেছে জাস্ট M2। তার মানে আমরা বলতে পারি এখানে যে দোলনটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এই দোলনটা সৃষ্টি হয়েছে M2 বর্জনিত কারণে। ঠিক আছে, আমি যদি তোমাদের আরও ইজি করে বলি ব্যাপারটা, যে হচ্ছে গিয়ে এটাকে আরও সিম্পলিফাই করে কীভাবে বলতে পারি, ধরো এই যে আমাদের স্প্রিংটা, এই স্প্রিংয়ের নিচে হচ্ছে ধরো জাস্ট আমি M2 বর ঝুলাইছি। ঠিক আছে, ঝুলিয়ে আমি নিজে টেনে তারপর ছেড়ে দিছি। তো নিজে টেনে ছেড়ে দেওয়া যায় কথা, আমি একটা বরের মাধ্যমে M1 বরের মাধ্যমে তাকে প্রসারিত করে এই বরটাকে এখান থেকে অপসারণ করে ফেলা কিন্তু একই কথা। ভালো করে একটু খেয়াল করো, ধরো আমি একটা স্প্রিং, ঠিক আছে, একটা স্প্রিংয়ের শেষ প্রান্তে এই যে আমি M2 বর ঝুলাইছি। ঠিক আছে, ধরো M2 বর ঝুলাইছি, ঝুলানোর পর আমি একটু টেনে ছেড়ে দিছি, তার সরল স্পন্দন গতি সৃষ্টি হয়েছে কোন বরের ফলে, M2 বরের ফলে। ঠিক আছে, আমার টানজনিত কারণে এবং হচ্ছে M2 বরের সমন্বয়। ঠিক আছে, তো আমি সেম কাজটাই আর কীভাবে করতে পারতাম, M2 যে বরটা সেটা ঝুলাইছি, তারপর এইটার পিছনে আরেকটা বর M1 ঝুলাইছি, ঝুলানোর পর আমি যে টেনে ছেড়ে দিছিলাম, ঠিক আছে, এখানে যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল, আমি জাস্ট অতি সাবধানে যদি M1টাকে এখান থেকে কেটে ফেলি, ঠিক আছে, M1 এর ফলে যে প্রসারণটা হয়েছিল, আমি যদি M1টাকে কেটে ফেলি, তাহলে সেই প্রসারণের জন্য কিন্তু সেমভাবেই হচ্ছে কি তোমার সরল স্পন্দন গতি সৃষ্টি হবে। তাহলে এখানে কোন বরের ফলে আসলে সরল স্পন্দন গতিটা সৃষ্টি হচ্ছে, M2 বরের ফলে। ঠিক আছে, তো আমরা এখানে ডিরেক্ট হচ্ছে কি সূত্রটা লিখে ফেলতে পারি, যে আমাদের পর্যায়কালের যে সূত্রটা টি ইকুয়াল তোমার হবে টি ইকুয়াল 2 পাই রুট ওভার M বাই কে, রুট ওভার M। তো যেহেতু এখানে M এর ভ্যালু হচ্ছে কি M2 মানে হচ্ছে দ্বিতীয় যে বরটা সেটা আমরা কনসিডার করতেছি, আর নিচে হচ্ছে তোমার কে এর ভ্যালু। ঠিক আছে, তো তোমাকে বলছে হচ্ছে আসলে দোলন হবে তার কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে, কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে হচ্ছে আমাদের যদি এখান থেকে টি এর ভ্যালু বের করে ফেলতে পারি, টি যেটা টি এর ভ্যালুটা যেহেতু এখানে কোনো ভ্যালু দেওয়া নেই, M2 এর ভ্যালু বা স্প্রিং রুবিকের ভ্যালু দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্সারটা আসলে এই ফর্মেটেই থাকবে। জাস্ট হচ্ছে আমাদের যেহেতু টি এর মান বের করতে বলে না, টিটাকে আমরা রিপ্লেস করে দেবো কি দিয়ে, এফ দিয়ে। তাহলে 1/f আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 2 পাই রুট ওভার M2 বাই কে। সো এফ এর যে ভ্যালুটা কম্পাঙ্ক যেটা, এই কম্পাঙ্ক হচ্ছে তোমার 1/2 পাই রুট ওভার কে বাই M2। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো দেখো তুমি কিন্তু ইচ্ছা করলে এই সূত্রটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, এফ এর যে সূত্রটা এফ ইকুয়াল 1/2 পাই রুট ওভার কে বাই এম, এই সূত্রটা ইচ্ছা করলে ডিরেক্ট মুখস্থ রাখতে পারো। তো এটা আসলে ডিরেক্ট মুখস্থ রাখার ওরকম প্রয়োজন নেই তোমার, অযথা মানে একই জিনিস, তো জাস্ট ডিটাকে এক লাইনে রিপ্লেস করলেই কিন্তু এটা পেয়ে যাচ্ছ। তো শুধু মানে এক্সট্রা যে ইনফরমেশন মানে যে সূত্রগুলো তুমি হচ্ছে কি সব থেকে মানে যেগুলো অলরেডি জানো সেইগুলাই জাস্ট রিভাইজ করো। এই সূত্রটা আসলে ওই সূত্রটার একটা ভিন্ন রূপ, তো এই জন্য এটাকে আর নতুন করে হচ্ছে কি ওইরকমভাবে মেমোরাইজ করতে হবে না। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এই টাইপের আরেকটা কোয়েশ্চেন সামনে আছে, তো তখন আমি আর এটা করাবো না, মানে এটা যেহেতু অলরেডি আমি কমপ্লিট করে দিচ্ছি, তো পরবর্তীটা তোমাদের বাসার কাছ থাকবে আর কি। তাই চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। বলছে কি যে যখন 60 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি একটি গাড়িতে উঠে, তখন গাড়ির যে বার কেন্দ্র, ঠিক আছে, মানে স্প্রিং ধরো হচ্ছে যে অবস্থায় ছিল, গাড়ির মধ্যে হয়তো স্প্রিং আছে নিচে, মানে স্প্রিংয়ের মাধ্যমে একটা হচ্ছে গাড়ি তৈরি করা হয়েছে ব্যালেন্স করার জন্য, যাতে ঝাঁকুনি বা এরকম অনুভূত না হয়। তাহলে তখন হচ্ছে গাড়ির যে বরকেন্দ্রটা এটা হচ্ছে তোমার 0.3 সেন্টিমিটার নিচে নেমে যায়। গাড়ির বর হচ্ছে 1000 কেজি হলে শূন্য অবস্থায় গাড়ির স্পন্দনের কম্পাঙ্ক নির্ণয় করো, সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে সেমভাবে কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে কম্পাঙ্ক নির্ণয় করার আগে আমরা যেহেতু কম্পাঙ্কের সূত্র ডিরেক্ট মুখস্থ করি নাই বা তোমাদের বলছে হচ্ছে মুখস্থ করার দরকার নেই, তোমরা আসলে টি এর সূত্রটা আগে হচ্ছে লিখো। তাহলে টি ইকুয়াল হচ্ছে তোমার কি 2 পাই রুট ওভার M বাই কে। তো যেহেতু এখানে স্প্রিং রুবক দেওয়া নেই, ঠিক আছে, স্প্রিং রুবকটা তুমি ইচ্ছা করলে সাইড নোট থেকে বের করতে পারো। কীভাবে বের করতে পারো, যে এফ ইকুয়াল কে এক্স সূত্র থেকে, এফ ইকুয়াল কে এক্স সূত্র থেকে তুমি স্প্রিং রুবকটা ইচ্ছা করলে বের করে ফেলতে পারো। এফ ইকুয়াল কে এক্স, তাহলে কে সমান হচ্ছে তোমার কি এফ বাই এক্স। তাহলে কত কেজি বরের লোক উঠলে, 60 কেজি বর বিশিষ্ট এক ব্যক্তি উঠলে, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে তোমার এমজি মানে 60 × 9.8, 60 × 9.8, আর নিচে হচ্ছে এক্স, কতটুকু প্রসারিত হয় 0.3 সেন্টিমিটার নেমে যায়। তো প্রসারণ বা সংকোচনে কী ব্যাপার, 0.3 সেন্টিমিটার নেমে যায়, তাহলে 0.3 × 10⁻²। ঠিক আছে, তো এখান থেকে তুমি কি করতে পারো, তুমি আসলে হচ্ছে এই কে এর ভ্যালুটা বের করে ফেলতে পারো। তাহলে কে এর ভ্যালুটা বের করার পরে তুমি জাস্ট এখানে বসায় দিতে পারো। তো এটা গেল একটা উপায়। আর তোমাদের আরেকটা ব্যাপার বলছিলাম যে তুমি যদি হচ্ছে গিয়ে কে এর ভ্যালুটা ডিরেক্ট দেওয়া না থাকে, তো তুমি ইচ্ছা করলে এই যে এম বাই কে যেটা, এটাকে হচ্ছে তুমি কি লিখে ফেলতে পারো, জি বাই এক্স লিখে ফেলতে পারো, তাই না।
দেখি আমরা হচ্ছে যে এখান থেকে যদি বলি আগের মতোই যে mg সমান kx, mg সমান তোমার kx, তো আমাদের আসলে m/k লাগবে। তাহলে m/k হচ্ছে x/g, x/g। তাহলে তুমি ইচ্ছা করলে লিখে ফেলতে পারো t = 2π√x/g। তোমার যেটা হচ্ছে গিয়ে সুবিধা হয় সেটাই তুমি করতে পারো। সূত্রটাকে ঠিক রেখে সাইড নোট থেকে তুমি কে এর ভ্যালুটা বের করে ফেলতে পারো, করে এখানে বসিয়ে দিতে পারো, অথবা তুমি হচ্ছে গিয়ে ডিরেক্ট এই সূত্রটা বসিয়ে দিতে পারো যে √x/g। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে টি এর ভ্যালুটা তো বের করতে বলে নিই, তোমাকে বলছে হচ্ছে শূন্য অবস্থায় কম্পনটা, ঠিক আছে, কম্পাঙ্ক এফ, যেটা এফ তোমাকে বের করতে বলছে, কম্পনটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই টিটাকে লিখে ফেলবো কি 1/f। তাহলে 1/f ইকুয়াল হচ্ছে তোমার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিতে পারো 2π√x। তাহলে এক্সটা আসলে কোন এক্স বলো, বর ঝুলানোর পর যে এক্সটা, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে কতটুকু এক্স এটা কিন্তু এখানে দেয়া নেই। আচ্ছা, তাহলে এখানে কিন্তু খুবই একটা মানে সেন্সিটিভ ব্যাপার যে আমরা কিন্তু এই যে এই সূত্রটা কিন্তু এখানে ডিরেক্ট ইউজ করতে পারবো না, ঠিক আছে। এই সূত্রটা আমরা হচ্ছে ডিরেক্ট ইউজ করতে পারবো না, কারণ আমরা বলছিলাম এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা ডিরেক্ট ইউজ করার মানে ইউজ না করাটাই বেটার। তুমি এই যে এই সাইট নোট থেকে যেটা আমরা বলছিলাম কেয়ার ভ্যালুটাই হচ্ছে সব থেকে আর কি এখানে মানে রিলেট করাটা বা হচ্ছে গিয়ে সব থেকে সুন্দর হয় আর কি সমাধানটা তখন। তাহলে হচ্ছে আমাদের টি = 2π, জাস্ট আমরা হচ্ছে গিয়ে m/k, m এর ভ্যালুটা বসিয়ে দাও m/k। তাহলে স্প্রিং ধ্রুবক হচ্ছে আমরা বের করে ফেলছি। আর কত বর ঝুলানোর পর যখন তুমি 60 কেজি বরের যে ব্যক্তিটা নেমে যাবে তখন কিন্তু m এর ভ্যালু হচ্ছে জাস্ট ওই 1000 কেজি। এখানে কিন্তু খুবই যে ব্যাপারটা আমি হচ্ছে গিয়ে আবার একটু মানে তোমাদের সামারি করি যে টি = 2π√m/k, ঠিক আছে। এখানে যে আমাদের m এর যে ভ্যালুটা, এই m এর ভ্যালুটা হচ্ছে গিয়ে কিন্তু যত বর ঝোলানোর পর সে সাম্যাবস্থায় আসছিল, ঠিক আছে, ঠিক আছে, সেই বরটা তারপর আমি হয়তো নিজে টেনে ছেড়ে দিছি, অথবা এই যে একটু আগের যে ম্যাটটা আমরা করলাম, আগের স্লাইডের ম্যাটটা, যে একটা বর দিয়ে হচ্ছে গিয়ে আমি টেনে তারপর হচ্ছে বরটা অপসারণ করে ফেলছি, ঠিক আছে, ওই বর কিন্তু না, ঠিক আছে। কোন বরটা, যে বরটা ঝুলানোর পর সাম্যাবস্থায় ছিল, ঠিক আছে, তারপর আমি টেনে ছেড়ে দিছি ওই বরটা, ঠিক আছে, মানে টান দেওয়ার আগে যে বরটা ছিল সেই বরটা। তাহলে ওই লুক উঠার পরে হচ্ছে তোমার কি হয়েছিল যে তোমার ওই 60 কেজি বরের ব্যক্তি উঠার পর 0.3 সেন্টিমিটার নেমে গেছিলো। তো ওই লুকটা যখন নেমে যাবে তখন সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি হবে। তাহলে আমাদের ওই লুকের বর কিন্তু থাকতেছে না তখন, যখন সিম্পল হারমোনিক মোশনটা সৃষ্টি হয়েছে তখন কিন্তু লুকের বর থাকতেছে না। তখন এখানে অবশ্যই কোন বরটা হবে, অবশ্যই আমাদের এম এর যে ভ্যালুটা এটা কিন্তু 1000, ঠিক আছে। আমি যদি m/k দিয়ে করি তাহলে m এর ভ্যালু অবশ্যই 1000 বসাতে হবে, 60 বসালে কিন্তু হবে না, তখন ভুল হয়ে যাবে। আর কে যেটা কে এর ভ্যালু তো আমরা এই যে এখান থেকে বের করে ফেলছি। তাহলে চলো আমরা দেখি কে এর ভ্যালুটা কত হয়। কে এর ভ্যালুটা কত হয় 60 × 9.8 ভাগ হচ্ছে তোমার 0.3 × 10⁻²। তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে তোমার 1960, তারপরে আরও 2টা জিরো, ঠিক আছে। তাহলে আমরা একটু ইচ্ছা করলে এখানে 3টা জিরো কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের দ্বারা হচ্ছে এফ এর ভ্যালু যেহেতু বের করতে বলছে, তাহলে f = 1/2π আর জাস্ট থাকতেছে √196, ঠিক আছে। √196 মানে হচ্ছে 14, তাহলে 14/2π তার মানে হচ্ছে 7/π আর কি, অ্যাকচুয়ালি 7/π। এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, তো যে ব্যাপারটা বলছিলাম যে তুমি ইচ্ছা করলে যে এখানে m/k যেটা m/k এর জায়গায় কিন্তু x/g ইউজ করতে পারতাম। x/g ইউজ করলে আসলে কিন্তু অ্যান্সার তোমার ভুল হইতো না। তুমি যদি ইচ্ছা করতা তাহলে হচ্ছে এরকম লিখতে পারতা 2π√x/g। তাহলে x এর ভ্যালুটা কত হইতো, x এর ভ্যালুটা হয়তো তখন হচ্ছে এই যে 60 কেজি, কারণ আমাদের যে স্প্রিং ধ্রুবকটা, ঠিক আছে, স্প্রিং ধ্রুবকটার জন্য আমরা কিন্তু এই যে এক্সট্রা বসাচ্ছি, এটা কিন্তু নতুন করে বর ঝুলানোর পর যে পরিমাণ হচ্ছে তোমার প্রসারণটা হয়েছে, মানে যেটা দিয়ে আসলে অ্যাকচুয়ালি আমরা স্প্রিং ধ্রুবকটা আর কি বের করতে পারি, ঠিক আছে। তো সেই ভ্যালুটা x/g, যেহেতু এখানে আমাদের 1000 কেজি বর যখন ছিল গাড়ির, তখন যেহেতু প্রসারণ দেওয়া ছিল না, তো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বসাবো না। মানে যে ব্যাপারটা আর কি বোঝাতে চাচ্ছি এটা আশা করি হয়তো তোমরা অলরেডি ক্লিয়ার হয়েছো। আমি আবার একটু হচ্ছে কি তোমাদের সামারি করে দিই ছোটো করে, যে আমাদের অ্যাকচুয়ালি লাগবে এখানে স্প্রিং ধ্রুবকটা m/k, যেটা m/kটাকে আমরা রিপ্লেস করে, যেহেতু স্প্রিং ধ্রুবকটা দেওয়া ছিল না, তো m/kটাকে আমি রিপ্লেস করবো এরকম করে, যাতে হচ্ছে কি আমি m/k এটাকে এরকমভাবে রিপ্লেস করবো যাতে হচ্ছে x/g এর যে ভ্যালুটা এটা যাতে আসলে m/k এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে আমি কত বর ঝুলানোর পর কতটুকু প্রসারিত হয়েছে এটা হচ্ছে ম্যাটার। ওই 60 কেজি বর ঝুলানোর পর 0.3 মিটার প্রসারিত হয়েছে, তাহলে হচ্ছে আমাদের x এর ভ্যালু হচ্ছে 0.3 সেন্টিমিটার,
সেন্টিমিটারকে আমরা মিটার এককে নিব আর জি এর মান হচ্ছে তোমার 9.8। এই হচ্ছে তোমার ভ্যালুটা। তো আমি শুরুতে বলছিলাম যে হচ্ছে আমাদের 2π√x/g, এখানে x এর কোন মানটা বসাতে পারবা? শুরুতে যে বর ঝুলানোর পর তার যে প্রশ্নটা হয়েছিল সেই আমরা হচ্ছে গিয়ে বরটা বসাবো, অথবা ফাইনালি বর ঝুলানোর পর যতটুকু মানে স্প্রিং রোবকের জন্য আর কি, মানে মেইন কাজটা হচ্ছে কি আমাদের স্প্রিং রোবকটা যাতে রিপ্রেজেন্ট হয় সেটা। আমি শুরুতে যে এক্সট্রা তোমাকে বসাতে নিষেধ করছিলাম সেটা হচ্ছে গিয়ে ধরো বর ঝোলানোর পর তোমার প্রশ্ন হচ্ছে 20 সেন্টিমিটার, তারপর আমি টেনে আর হচ্ছে লম্বা করছি 10 সেন্টিমিটার, সেই টেন আমি হচ্ছে বসাতে নিষেধ করছিলাম, যে টেনে তুমি যতটুকু লম্বা করছো সেটা কিন্তু আসলে না। বর ঝোলানোর পর যে প্রশ্নটা হয়েছিল আমাদের এক্সের ভ্যালুটা হবে সেইটা, ঠিক আছে, আর নিচে হচ্ছে জি এর মান। তো যাই হোক, তোমাদের যদি এই ব্যাপারটা প্যাচ লাগে যে আমরা কখন এই ভ্যালুটা বসাবো, তো তুমি হচ্ছে কি তখন এই যে 2π√m/কে এই সূত্রটাকে মেইন ধরে, এই সূত্রটাকে আর কি মেইনভাবে মনে রেখে সাইড নোট থেকে তুমি হচ্ছে গিয়ে স্প্রিং রোবকের ভ্যালুটা নির্ণয় করে তারপর হচ্ছে গিয়ে আসলে ম্যাথটা করবা, ঠিক আছে। আর যে এটা নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে এটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি আবার হচ্ছে এই কনফিউশনটা ক্লিয়ার করে দেবো না, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে কি বলছে, একটি স্প্রিংয়ের সঙ্গে যুক্ত এম্বরের বস্তুর দোলনকাল 2 সেকেন্ড, বস্তুর বর 2 কেজি বাড়ালে দোলনকাল হচ্ছে তোমার 1 সেকেন্ড বাড়ে, হুকের সূত্র সংরক্ষিত হয় ধরে প্রাথমিক বর এম নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। তো তোমাকে যে এখানে ব্যাপারটা বলছে যে হুকের সূত্র সংরক্ষিত ধরে প্রাথমিক বর নির্ণয় করো, এই কথাটা আসলে কেন বলছে? কারণ আমাদের হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশনের যে ব্যাপারটা ছিল যে আমাদের এফ সমানুপাতিক হচ্ছে এক্স, এটা কিন্তু হচ্ছে গিয়ে হুকের সূত্রের এই হচ্ছে গিয়ে অন্যরূপ। হুকের সূত্রে আমরা কি পড়ছি যে পীড়ন সমানুপাতিক আসলে বিকৃতি, মানে বিকৃতি বাড়লে তোমার হচ্ছে পীড়ন বৃদ্ধি পায়। তো এখানেও সেম আসলে যে আসলে আমি যদি হচ্ছে গিয়ে বিকৃতিটা বাড়াই, মানে হচ্ছে স্প্রিংটাকে বা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি হচ্ছে সাম্যাবস্থা থেকে বেশি দূরে নিই, বেশি স্মরণ ঘটাই, তাহলে হচ্ছে তোমার বলের পরিমাণটা বাড়ে, ঠিক আছে। তো জাস্ট এই কথাটাই বলছে যে আসলে হচ্ছে কি আমাদের এটা সিম্পল হারমোনিক মোশনের যে নীতিটা সেটা একদম টোটালি মেনে চলতেছে, মানে হুকের সূত্রটা সংরক্ষিত হচ্ছে, মানে এটা ব্রেক হচ্ছে না আর কি। তো এটা তোমার জানা না থাকলেও সমস্যা নেই, কারণ আমাদের এটা খুব বেশি ম্যাটার করবে না। জাস্ট দিয়ে দিছে, হয়তো তোমরা কোয়েশ্চেনে দেখে হুট করে আটকে যাবে যে এই কথাটা কেন বলছে, ঠিক আছে। এই কথাটার মিনিং হচ্ছে এটা। ওকে, তারপর বলছে স্প্রিং এর সাথে যুক্ত এম বরের বস্তুর, যখন বস্তুর বর ছিল এম তখন দোলনকাল ছিল তোমার 2 সেকেন্ড, বস্তুর বর 2 কেজি বাড়ালে তোমার দোলনকাল 1 সেকেন্ড হচ্ছে তোমার বাড়ে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের যেহেতু এম এর মানটা বের করতে বলছে, তো আমরা আসলে এখানে দুইটা ইকুয়েশন ফর্ম করতে হবে। শুরুতে যে তোমার টি ওয়ান সমান আমাদের বা টি এর সূত্রটা আগে লিখে ফেলো, টি ইকুয়াল 2π√m/k, এটা হচ্ছে আমরা জানি একদম মুখস্থ সূত্র m/k। ওকে, তাহলে আমাদের প্রথম যখন বর ঝুলানো হয়েছিল, কত বর ঝুলানো হয়েছিল? এম বর ঝুলানো হয়েছিল, আর দোলনকাল ছিল তোমার 2 সেকেন্ড। তাহলে টি এর ভ্যালু যেটা প্রথম অংশের জন্য, প্রথম যে ইনফরমেশনগুলো সেইগুলোর জন্য আমাদের টি এর ভ্যালু 2π, বর কত ঝুলানো হয়েছিল? ক্যাপিটাল এম বর ঝুলানো হয়েছিল, আর স্প্রিং ধ্রুবক যেটা এটা কে তো আর চেঞ্জ হবে না। তো এটা হচ্ছে তোমার একটা সমীকরণ, একটা ইকুয়েশন। দ্বিতীয় অবস্থায় তোমার বস্তুর বর 2 কেজি বাড়ালে, তাহলে বস্তুর বর এখন আমরা হচ্ছে 2 কেজি বাড়াবো, এর ফলে দোলনকাল কি হয়েছে? 1 সেকেন্ড বৃদ্ধি পাইছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তোমার যে হচ্ছে গিয়ে দোলনকালটা এটা হচ্ছে তোমার 2+1, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে ধরো প্রথম অংশ, প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি বলি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের টি এর ভ্যালু 2+1 মানে 1 সেকেন্ড বৃদ্ধি পাইছে সমান 2π√, নতুন করে বর আরও 2 কেজি বাড়ানো হয়েছে। তাহলে নতুন করে বর যেহেতু 2 কেজি বাড়ানো হয়েছে, তাহলে পূর্বের বর তো ছিলই, এম যেটা ছিল সেটা তো থাকবেই, প্লাস এটার সাথে আরও 2 বাড়ানো হয়েছে, ঠিক আছে। আর কে যেটা স্প্রিং ধ্রুবক এটা তো আর চেঞ্জ হবে না, তাই না? তো এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। জাস্ট একটা সমীকরণকে অন্য একটা সমীকরণ দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি। তাহলে এটাকে হচ্ছে আমরা লিখবো, যেহেতু আমাদের এম এর ভ্যালুটা বের করতে হবে, তুমি যে কোনো একটাকে অন্যটা দ্বারা ভাগ করে দাও। ধরো আমি 1 নম্বর সমীকরণ ভাগ হচ্ছে 2 নম্বর সমীকরণ যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি এরকম 1 নম্বর সমীকরণ ভাগ 2 নম্বর সমীকরণ। তাহলে 2/3 সমান তোমার 2π কাটাকাটি চলে যাবে, কে কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে উপরে তোমার হচ্ছে থাকবে √m আর নিচে থাকবে √m/2, ঠিক আছে। তাহলে তুমি জাস্ট স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে তুমি পাবা এখানে 4/9 সমান হচ্ছে m/m+2, জাস্ট আর গুণন করে দাও, তাহলে 4m + 8 সমান তোমার হচ্ছে 9m, তাই তো। তাহলে হচ্ছে তোমার থাকতেছে জাস্ট 4mটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 5m সমান হচ্ছে গিয়ে 8, 5m সমান 8, সুতরাং m সমান হচ্ছে তোমার 8/5 কেজি, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার অ্যান্সার। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যে আমাদের ইউনিটটা, এই ইউনিটটা কিন্তু কেজি এককে,
সো তোমাকে যদি এখানে 2 কেজির পরিবর্তে তোমাকে 200 গ্রাম বলতো, তো সেটা কিন্তু আমাদের 0.2 কেজি ইউনিটে নিয়ে তারপর হচ্ছে গিয়ে কাজটা করা লাগতো। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, তো তারপরে যে কোয়েশ্চেনটা, এটাও খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। তোমাকে বলছে নগণ্য বরের একটি স্প্রিংয়ের নিচে এম বর ঝুলালে, ঠিক আছে, এটি সরল দোলন গতির দোলগতির পর্যায়কাল টি হয়। ঠিক আছে, এম বর ঝুলালে হচ্ছে দোলনকাল তোমার টি, আরও এম বর যোগ করলে পর্যায়কাল হয় 5t/3। এম বাই এম এর অনুপাতটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এম বাই এম এর অনুপাতটা নির্ণয় করতে বলছে। সো আমরা যে মাত্র যে কোয়েশ্চেনটা সলভ করলাম ঠিক এটারই অনুরূপ, মানে এখানে এক্সট্রা কোনো কিছুই নেই, জাস্ট আগের মতোই তুমি হচ্ছে দুইটা ইকুয়েশন ফর্ম করবা। করার পর আগে যেরকম আমাদের হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে যে বরটা যোগ করা হয়েছিল সেটা 2 ছিল, আমরা হচ্ছে 2 যোগ করে দিছিলাম। এখানে রুট ওভারটা দুইটার উপরেই একটু লম্বা করে দিই। ওকে, আগে যেরকম এই যে আমাদের 2টা এই 2 এর বিলটা যেরকম বসিয়ে ফেলছিলাম, ডিরেক্ট হচ্ছে গিয়ে এম এর বর মানে স্মল এম যেটা, এটা আবার যত বর যুক্ত করা হয়েছিল সেটা ডিরেক্ট দেওয়া ছিল, আমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করে ফেলছি। এই অঙ্কে আমাদের এটার ক্যালকুলেশন করা যাবে না, যেহেতু এটা হচ্ছে গিয়ে আননোন। দ্বিতীয় যে বরটা সেটা আসলে কি আননোন একটা বর। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কী করবা, তুমি ফাইনালি এম বাই এম এর একটা অনুপাত পেয়ে যাবা। ঠিক আছে, তো তোমাকে বলছে এই অনুপাতটা বের করতে। তো এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, এটার অ্যান্সারটা হচ্ছে তোমরা সলভ করে জানিয়ে দিবা। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, দেখি পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে। তো এই কোয়েশ্চেনটাও কিন্তু একটু আগে আমরা সলভ করছি, যে একটু আগে তোমাদের বললাম যে এই টাইপের আরেকটা কোয়েশ্চেন আমরা পাবো, তখন এটা হচ্ছে আমি বাসার কাজ দিয়ে দেবো। তো এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। ঠিক আছে, তো দেখো তোমাকে কি বলছে। ওকে, M1 এবং M2 বর বিশিষ্ট দুটি বস্তুকে একটি বরহীন স্প্রিং দ্বারা ঝোলানো হয়েছে। স্প্রিংটির স্প্রিং রোধক হচ্ছে তোমার কে। যখন বস্তুগুলি স্থির অবস্থায় এলো তখন M1 বরযুক্ত বস্তুকে এমনভাবে সরিয়ে নেওয়া হলো যাতে সিস্টেমের স্থিত অবস্থা সেই মুহূর্তে বিঘ্নিত না হয়। M2 বর বিশিষ্ট বস্তুটির কৌণিক কম্পাঙ্ক ও বিস্তার নির্ণয় করো। তাহলে ঠিক সেম টু সেম আগের ম্যাথ, এখানে আর আমার হচ্ছে সলভ করার কোনো কিছু নেই। তোমরা জাস্ট হচ্ছে কৌণিক কম্পাঙ্ক ওমেগার কি যেটা, আর হচ্ছে তোমার বিস্তার এ যেটা, এই দুইটা হচ্ছে তোমরা নির্ণয় করে ফেলবা। ঠিক আছে, আর যদি তোমাকে পর্যায়কাল বলতো বা হচ্ছে এফ মানে জাস্ট কম্পাঙ্ক বের করতে বলতো, সেইগুলো হচ্ছে তোমরা এখান থেকে নির্ণয় করতে পারতা। ওকে, তাহলে চলো আমরা দেখি পরবর্তী কোয়েশ্চেনে কি আছে। না, পরবর্তী আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। তাহলে আজকে আমাদের স্প্রিংয়ের যে হচ্ছে অংশটুকু, মানে স্প্রিং রিলেটেড যে ম্যাথগুলো হইতে পারে, এই ম্যাথগুলো হচ্ছে এতটুকুই। আমরা স্প্রিংয়ের প্রথম অংশটা কমপ্লিট করছি। কোন কোন অংশ আমরা কমপ্লিট করলাম, স্প্রিং দিয়ে যে আমরা হচ্ছে সরল স্পন্দন গতি সৃষ্টি করতে পারি, সেই সরল স্পন্দন গতির তোমার কম্পাঙ্ক, তারপর হচ্ছে পর্যায়কাল, স্পেশালি হচ্ছে পর্যায়কালে বেশি সময় আসে। তারপরে কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক বলো, তারপর হচ্ছে বেগ বলো বা যাই কিছু বলো, নতুন করে বরযুক্ত করলে কি হবে, মানে এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আজকে কমপ্লিট করে ফেললাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে স্প্রিংয়ের ব্যাপারগুলোই আবার পড়বো। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে টপিকটা হবে স্প্রিংয়ের সংযোগ, মানে হচ্ছে স্প্রিংয়ের শ্রেণী সংযোগ এবং হচ্ছে সমান্তরাল সংযোগ, এবং হচ্ছে স্প্রিংয়ের যে শক্তি, গতিশক্তি, বিয়োগ শক্তি এবং হচ্ছে শক্তির যে নিত্যতা, সেই ব্যাপারগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো লেকচার 5-এ আমাদের ওই টপিকগুলো কমপ্লিট করার পরে লেকচার 6-এ আমরা চলে যাব হচ্ছে সরল দোলক দিয়ে আমাদের হচ্ছে সরল স্পন্দন গতির যে হচ্ছে ম্যাথমেটিক্সগুলো বা হচ্ছে মানে ওই রকম যে ব্যাপার স্যাপারগুলো, সেইগুলো হচ্ছে আজকে আমরা মানে ওই ক্লাসে হচ্ছে আমরা কমপ্লিট করবো। ঠিক আছে, তো আমাদের হচ্ছে কি 8টার মতো লেকচার আর কি টোটাল লাগতে পারে। তো তোমরা হচ্ছে এই ক্লাসটা যদি বুঝতে কোথাও সমস্যা হয় সেটা তোমরা জানিও। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও হচ্ছে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।